নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প সরবতী বাই। তাহলে শুরু করি গল্প সরবতী বাই। সুচেতা চট্টোপাধ্যায়, সুচরিতা সু। তোমার চিঠি পেলাম। তোমাকে নিয়ে গল্প লিখতে বলে আমাকে ভারী বিপদে ফেলেছ। আমি ফরমায়েশি গল্প কিছু লিখেছি বটে, কিন্তু এ তো জুতো নয় যে যতবার ফরমায়েশ করবে ততবারই বানিয়ে দেব। আর তোমার ঠিকানাও দাওনি চিঠিতে খামের ওপর। পোস্ট অফিসের ছাপ খুঁজে ঠিকানা বার করতে গিয়ে দেখলাম লেখা রয়েছে শিবপুর। শিবপুর? শিবপুর কি এখানে? তবু ঠিকানা মিলিয়ে তোমার সন্ধান করতে বেরোবো তা মনে করো না যেন। যেটুকু তুমি লিখেছ তাতেই আমি বুঝে নিয়েছি। বুঝেছি নিতান্ত অসহায় হয়েই আমায় চিঠি লিখেছ। যদি আমি কিছু সাহায্য করতে পারি। আমার দ্বারা তোমার কতটুকু সাহায্য হবে জানি না, কিন্তু তোমার চিঠি পড়তে পড়তে আমার একটা লাভ হয়ে গেল। বহুদিন আগের আর একজনের কাহিনী মনে পড়ল। সে সরবতী বাই নয়, বনলতা। বনলতার কাহিনী। বনলতা আমার নিজের কেউ নয়। তোমার মতোই একদিন তার ২৬ বছর বয়সে এক ভীষণ সমস্যার উদয় হয়েছিল। সত্যি ২৬ বছর বয়সের সমস্যার বুঝি তুলনা নেই। তুমি লিখেছ যে ছেলেটি তোমাকে ভালোবাসে তার বয়স তোমার চেয়ে ৩ বছরের ছোট, অর্থাৎ ২৩। ২৬ বছরের জ্বালা ২৩ কী করে বুঝবে বলো? ২৬ বছরের বনলতা একদিন বলেছিল, আপনার তো আস্পর্ধা কম নয়। ২৩ বছরের সুধাময় বলেছিল, পেখম দেখে আমরা ময়ূর চিনতে পারি কি না? বনলতা বলেছিল, তাহলে এবার আরও ভালো করে চিনুন। বলে কথা নেই বার্তা নেই পায়ের চটিটা খুলে সুধাময়ের গালে সপাং সপাং করে বসিয়ে দিয়েছে। বনলতার জুতোর শুকতলাটা সুধাময়ের গালে গিয়ে পড়ে ফেটে চৌচির হয়ে গেল। ততক্ষণে মেডিকেল কলেজের নার্স, ডাক্তার, ছাত্রছাত্রী সবাই দৌড়ে এসেছে। ভিড় জমে গেছে কলেজের অপারেশন থিয়েটারের সামনে। ম্যাথর, জমাদার, হাউস সার্জেন কেউই বাদ নেই। কি হলো? কেন মারলে? কেন জুতো মারতে গেল হাউস ফিজিশিয়ানকে? সামান্য একজন নার্সের এই কাণ্ড? কি হয়েছে মেট্রন? হইচই, তুমুল কাণ্ড একেবারে। বনলতা তখন রাগে ফুলছে। পারলে যেন আরও দুঘা মেরে দিত হাউস ফিজিশিয়ানের গালে। এক ঘায়ে যেন ঠিক শায়েস্তা হলো না। মেট্রন জিজ্ঞেস করলে, কি হলো মিস রায়? বনলতা বললে, কিন্তু সে কথা এখন থাক। ২৬ বছরের সে জ্বালা আর কেউ না বুঝুক, তুমি হয়তো বুঝবে। তুমি বুঝবে বনলতা রায়ের সেই অপমান। ২৩ বছরের ছেলে সুধাময় সেদিন অন্যায় করেছিল কি অন্যায় করেনি তাও তুমি বুঝতে পারবে, কিন্তু সে কথা পরে বলবো। তুমি লিখেছ ২৩ বছরের একটি ছেলে তোমাকে নিয়ে ঘর বাঁধতে চায়। তা হলোই বা তোমার চেয়ে ৩ বছরের ছোট। ঘর বাঁধতে কি বয়স লাগে? ঘর তো যে কোনো বয়সেই বাঁধা চলে, বিশেষ করে ২৩ বছরে ভালো করেই চলে। ২৩ বছর ক্লান্তি জানে না, ২৩ বছর ঘুম জানে না। ২৩ বছরের যে অক্লান্ত ক্ষমতা, ২৩ বছর কি সামান্য জিনিস? তবে গোড়া থেকে বলি শোনো। অনেক দিন আগে একবার ওখা পড়তে গিয়েছিলাম, রাজপুতানা পেরিয়ে ভারতবর্ষের একেবারে শেষ প্রান্তে। মেহসানা, আমেদাবাদ, জামনগর। মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দর অতিক্রম করে একেবারে ভারত মহাসমুদ্রের ধারে, যেখানে দাঁড়ালে ভারত সমুদ্রের ওপারে আফ্রিকার চালানি নৌকাগুলোকে দেখা যায়। দেখা যায় পালতোলা নৌকার সার, যেখান থেকে বাণিজ্য করতে যায় এপারের মাঝি মাল্লারা, আর ওপারের সওদা বেচে অন্য কোনো সওদা কিনে নিয়ে আসে এখানে বেচতে। এই তাদের ব্যবসা। সমুদ্রের ধারে ধারে জেলে মালুদের বাস, এধার থেকে ওধার পর্যন্ত সমস্ত জায়গাটা জুড়ে। পাণ্ডা ঈশ্বরী প্রসাদ বলেছিল,
তীর্থস্থান বলেই বাবু মহাজনেরা এখানে আসে হুজুর, নইলে সবই তো ওই মাঝি মাল্লা কেবল। জিজ্ঞেস করেছিলাম, তোমাদের এখানে বাঙালি কেউ নেই? বাঙালি? ঈশ্বরপ্রসাদ মনে করতে চেষ্টা করলে। বললে, একজন বাঙালি এখানে ছিল হুজুর, এখানকার বাতি ঘরে কাজ করত। তিনি বদলি হয়ে গেছেন 3 বছর আগে। আর একজন, বলতে গিয়েই যেন মনে পড়ে গেল। বললে, আর একজন এখনো আছে হুজুর। বললাম, কে? ঈশ্বরীপ্রসাদ বললে, তা সেও এখান থেকে প্রায় 33 মাইল দূরে, এক ডাক্তার। বাঙালি ডাক্তার ডাক্তারি করতে এসেছে হাজার হাজার মাইল দূরে এই অজগ্রামের মধ্যে? মাঝিমালারা পয়সা দিতে পারে? ঈশ্বরীপ্রসাদ বললে, আপনাকে আমি নিয়ে যেতে পারি সেখানে। মস্ত হাসপাতাল করে দিয়েছে ডাক্তার মা, একটা পয়সা নেয় না হুজুর। জিজ্ঞেস করলাম, নাম কি? ঈশ্বরীপ্রসাদ বললে, বনলতা মিত্র, লোকে ডাক্তার মা বলে ডাকে। বনলতা মিত্র? বহুদিন বহু বছর অতিক্রম করে মেডিকেল কলেজের একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ল। তার নামও বনলতা রায়। এমন নাম সচরাচর সব মেয়ের থাকে না। জিজ্ঞেস করলাম, কী রকম দেখতে বলো তো? আমি যে বনলতাকে দেখেছিলাম তার তখন তোমার মতোই 26 বছর বয়স হবে। সেও কি আজকের কথা? তখন আমার কত আর বয়স। মেডিকেল কলেজে প্রত্যেক দিন যেতাম সন্ধেবেলা। টুকু মাসিমা গলস্টোন অপারেশন করতে হাসপাতালে শুয়ে থাকত। আমি বাড়ি থেকে টিফিন ক্যারিয়ার নিয়ে খাবার দিয়ে আসতাম। সেখানেই প্রথম বনলতা দেবীকে দেখি। নার্সের পোশাক পরা, হাতে থার্মোমিটার নিয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়াচ্ছে। কি নিরীহ চেহারা! 26 বছর বয়স হলে কি হবে? মাসিমা বলতো, ভারী যত্ন করে রোগীদের, জানিস? ঈশ্বরীপ্রসাদ বলতে লাগলো, ওখানকার মাঝি মাল্লাদের বড় পাড়া রোগ আছে কি না, সেই পাড়া রোগের হাসপাতাল করে দিয়েছে ডাক্তার মা। 1 পয়সা খরচপত্তর লাগে না, সেবা যত্ন হয় ভালো। ডাক্তার মা ভারী যত্ন করে রোগীদের। মনে আছে, যখন সব দেখা হয়ে গেল, রুক্মিণীর মন্দির, দ্বারকার মন্দির, ওখা বন্দর, আর কিছু দেখতে বাকি নেই, তখন গরুর গাড়ি ভাড়া করে একদিন গিয়েছিলাম ডাক্তার মার হাসপাতাল দেখতে। ওখা বন্দর থেকে স্থলপথে 33 মাইল ভেতরে। রাস্তা খারাপ, মোটর যেতে পারে না। গরুর গাড়ির ঝাঁকুনি খেতে খেতে যাওয়া। আমি আর পাণ্ডা ঈশ্বরীপ্রসাদ। ঈশ্বরীপ্রসাদ সারা রাস্তা গল্প করতে করতে চলেছে। বনলতা দেবীকে নিয়ে গল্প অবশ্য হয় না। বনলতা দেবীর জীবনে আরম্ভ যা, শেষও তাই। অন্তত আমার তাই মনে হয়েছিল। মনে হয়েছিল বনলতা দেবীর জীবনের প্রশ্নের মতো তার উত্তরও বড় সরল, সোজা সমতল ভূমির মতো সরল। চড়াই যদিই বা থাকে, সেটা শুধু শুরুতে, শেষে আর কিছু নেই। প্রশ্ন যেমনই হোক, উত্তর যার কঠিন নয় তাকে নিয়ে গল্প লেখা তো বিড়ম্বনা। সেদিনও যথারীতি কাঁটায় কাঁটায় 4টে বাজতে হাসপাতালে গেছি। সেই চারপাশে 60 রোগীদের বিছানা, কাতর চাউনি। হঠাৎ ঘরে ঢুকতেই টুকু মাসিমা বললে, আজকে এখানে এক কাণ্ড হয়ে গেছে জানিস? জীবনের 3টি বৃহৎ ঘটনার মধ্যে 2টি অন্তত নিত্য নৈমিত্য হাসপাতালে ঘটে থাকে। জন্ম আর মৃত্যু এখানে চিরাচরিত, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। তাকে কাণ্ড বলেই কেউ ভাবে না। বললাম, কী কাণ্ড? টুকু মাসিমা বললে, আমাদের এখানকার নার্স এক ডাক্তারকে জুতো মেরেছে। কোন নার্সটা? ওই যে ওই বনলতা দেবীকে সেদিন দেখেছিলাম। মাথায় স্কার্ফ আঁটা, হাতে একটা জ্বরের চাট। অমন মেয়ে যে একজন পুরুষকে জুতো মারতে পারে দেখে তা মনে হলো না।
সবাই তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে বলে যেন মনে হলো। আর সেই ডাক্তার সুধাময়কে আমি দেখিনি, কিন্তু হাসপাতালের একোণে ওখানে সব জায়গায় কেবল ওই একই আলোচনা, গুজুর গুজুর ফুসফাস সব কথা, যেন আলোচনার একটা বিষয় পাওয়া গেছে। টুকু মাসিমা আরও প্রায় 1 মাস ও হাসপাতালে ছিল, পরে সব শুনেছি। জানতে আর কারো বাকি ছিল না। ডাক্তার, হাউস সার্জন, মেট্রন, সুপারিনটেন্ডেন্ট সবাই। সুধাময় সেদিন সেই কথাই বলেছিল বনলতা দেবীকে। বলেছিল, আমার আর কারো কাছে মুখ দেখাবার উপায় নেই, আপনি আমার খুব ক্ষতি করলেন। বনলতা বলেছিল, আর আমারই কি মুখ দেখাবার উপায় আছে ভেবেছেন? সুধাময় বলেছিল, আপনি মেয়ে মানুষ, আপনার ঘর থেকে না বেরোলেও চলে, কিন্তু আমার। ছকু খানসামা লেনের একটা 5 ঘরওয়ালা বাড়ির একখানা ঘর নিয়ে থাকত তখন বনলতা। সেইখানেই রান্না খাওয়া সেরে দরজায় চাবি দিয়ে ডিউটিতে যেত, আবার ফিরত ছোট অ্যাটাচি কেসটা নিয়ে। হাসপাতালের কারো জানা ছিল না এই ঠিকানা। কোনো দিন গল্প করতেও বনলতা কাউকে নিয়ে আসেনি এ বাড়িতে, কিন্তু এ বাড়ির ঠিকানা সুধাময় কেমন করে যে জোগাড় করল কে জানে। দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলে দিতেই সুধাময়কে দেখে বনলতা কেমন অবাক হয়ে গেল। খানিকক্ষণ যেন মুখ দিয়ে কথাও বেরোলো না তার। সকালবেলা যাদের ঝগড়া হয়ে গেছে, 2 দিন পরে তারাই কি করে যে এত ঘনিষ্ঠ হয়ে কথা বলতে পারে, তা লোকচরিত্র সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে কেউ আর অবাক হবে না। পরস্পরের ক্ষমা চাওয়ার পালা শেষ হলো। তখন সুধাময়ই প্রথমে কথা বললে, আমি তাহলে উঠি এখন। বলে উঠতেই যাচ্ছিল, বনলতা বললে, একটা কাজ করতে পারবেন আমার? সুধাময় ঘুরে দাঁড়ালো, যেন অবাক হলো। বললে, কাজ? কি কাজ বলুন? বনলতা বললে, আমার এ মাসের 20 দিনের মাইনে পাওনা আছে, ওটা এনে দিতে পারবেন? কেন? আপনি নিজেও তো আনতে পারেন। বনলতা বললে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তারপর একটু থেমে বললে, যে ঘটনা ঘটল তাতে আর ওখানে আমার চাকরি করা চলে না। সুধাময়ের তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। একটু সম্বিত ফিরে পেয়ে বললে, কিন্তু আমিও যে ছেড়ে দিয়েছি, আর তো যাই না কলেজে। এবার বিস্ময়ের পালা বনলতা, কিন্তু একটু পরেই বললে, আপনার ভাবনা কি? আপনি ডাক্তারি পাশ করে গেছেন, অন্য কোথাও চাকরি নিয়ে চলে যেতে পারবেন। সুধাময় বললে, সেই জন্যেই তো ক্ষমা চাইতে এসেছি। বনলতা বলেছিল, না, ক্ষমা আপনার চাইবার দরকার ছিল না। অপরাধ তো আমারও কম ছিল না। সকাল থেকে মেজাজটা আমার ভালো ছিল না। তারপর 2 মাস বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। আপনি ঠিক আমাদের অবস্থা বুঝতে পারবেন না। সুধাময় আবার একটু বসল, বললে, আপনিও ঠিক আমার অবস্থা বুঝবেন না। সেই ঘটনার পর থেকে আর বাড়ি ফিরিনি জানেন। বনলতা বললে, তাহলে 2 দিন কোথায় ছিলেন? সুধাময় বললে, এই রাস্তায়, পার্কে। খবরের কাগজে খবরটা বেরোবার পর কোনো বন্ধুর বাড়িতে যেতেও লজ্জা করছে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা উঠি এখন। বনলতা বললে, কোথায় যাবেন? সুধাময় বললে, জানি না, বাড়িতে তো যেতে পারবো না, হোস্টেলেও না। তাহলে? সুধাময় বললে, ডাক্তারি পাশ করেছি, একেবারে উপোস করব না জানি, কিন্তু টাকাও আমার হাতে নেই যে ট্রেনে উঠে চড়ে বসি বা কোথাও চলে যাই। টাকা থাকলে কোথাও চলে যেতুম আজই। সুধাময় এবার উঠে সত্যি সত্যিই চলে যাচ্ছিল। বনলতা চুপ করে চেয়ে দেখল তার দিকে। তারপর যখন সুধাময় সিঁড়ি দিয়ে একেবারে নেমে গেছে নিচে, তখন ডাকলে, সুধাময় বাবু, শুনুন। সুধাময় ওপর দিকে চাইল। বললে, আমাকে ডাকছেন?
বলতে বলতে ওপরে এসে দাঁড়ালো আবার। বনলতা দরজা ধরে দাঁড়িয়েছিল। বললে, একটা কথা রাখবেন আমার? কি? তাড়াতাড়ি হাতের একগাছি চুড়ি খুলে নিয়ে বনলতা সুধাময়ের হাতে গুঁজে দিয়ে বললে, এটা গিল্টি নয়, খাঁটি সোনার। আপনার বোধহয় উপকার হতে পারে। সুধাময় সত্যিই অবাক হয়ে গেছে। মুখ দিয়ে কিছু কথা বেরোল না তার। বনলতা বললে, আপনার বয়স কম, নিতে আপত্তি করবেন না। সুধাময় বললে, এর চেয়ে আর একবার জুতো মারুন না, এখানে তো কেউ নেই, আমি তাও সহ্য করব। বনলতা এবার চোখ নামালো। বললে, আমারও যে খুব ভালো অবস্থা তা নয়, কিন্তু। সুধাময় বললে, তাহলে খেসারত দিচ্ছেন বুঝি? বনলতা বললে, ধরুন না কেন তাই। আমি হয়তো খুঁজে পেতে অন্য কোথাও একটা চাকরি জোগাড় করে নেব, কিন্তু আপনার এই বয়স, এখনও যে অনেক বাকি। সুধাময় বললে, তা হোক, তবু আপনি ফিরিয়ে নিন। বলে চুড়ি গাছা বনলতার হাতের মুঠোয় গছিয়ে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু বনলতা খপ করে হাতটা ধরে ফেলেছে। বললে, আপনার দুটি হাত ধরে বলছি, নিন। সুধাময় অবাক হয়ে বনলতার মুখের দিকে স্পষ্ট করে চাইলে। মুখখানা এতবার দেখেছে, কিন্তু মেয়েটির মুখে যেন অন্য ভাষা, অন্য অর্থ দেখতে পেলে আজ প্রথম। সুধাময় আর হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলে না। বললে, আপনি নিতে বলছেন? বনলতা বললে, আমি আপনার চেয়ে বয়সে বড়, আমার কথা শুনতে হয়। সুধাময় বললে, কিন্তু আপনারও তো 2 মাসের বাড়ি ভাড়া বাকি। বনলতা বললে, আমি মেয়ে মানুষ, পুরুষের চেয়ে বেশি সহ্য করতে পারি। বলে নিজের ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তুমি মেয়ে মানুষ, তুমি হয়তো বনলতার এই আচরণ বুঝতে পারবে। তারপর ঘরে ঢুকে বনলতা বিছানায় মুখ গুঁজে কেঁদেছিল কিনা তা কেউ জানে না। ঈশ্বরীপ্রসাদ বললে, তা নাহারগড়ে এক বাঙালি ডাক্তার যখন এলো, তার আগে অসুখ হলে লোকে জল পড়া খেত, মানত করত ঠাকুর দেবতাকে, আর যাদের পয়সা ছিল তারা দেখাতো বৈদ্যকে, রাজার বৈদ্য। তার নজরই লাগতো 15 টাকা, দাওয়াইয়ের দাম আলাদা। ঈশ্বরীপ্রসাদ বলতে লাগলো, নাহারগড় ছোট শহর হলে কি হবে, নাহারগড়ের রাজা খানদানি রাজা, রাজার 3 রানী, ফি রানীর 13টা ঝি, 36টা পর্দায়েত, আর লোক লস্কর, খোজা, রাজকুমার, লালজি সাহেব সব আছে। আজমির স্টেশনে একদিন ভোরবেলা এক ছোকরা ডাক্তার এসে ট্রেন থেকে নামল। সঙ্গে না আছে সুটকেস, না আছে বিছানা। দেখে মনে হয় 23-24 বছর বয়স। যখন আজমিরে ছিলাম তখন খানিকটা কাহিনী সদানন্দবাবুর কাছেও শুনেছিলাম। সদানন্দবাবু বলেছিলেন, মশাই, এই যে রাজপুতানা দেখছেন, যার কোথাও জায়গা নেই এইখানে তার ঠিক জায়গা মিলবে। বাঙালি মিষ্টির দোকান করেছেন সদানন্দবাবু। বাঙালি কেউ আজমিরে এলে ওখানে আসতেই হবে। বাংলাদেশ ছাড়িয়ে এত দূরে ছানার খাবার, 2টো বাংলা কথা, মাছের ঝোল ভাত ওইখানে পাবেন। বিকানির, যোধপুর, জয়পুর, চিতোর 4 ধারে, মাঝখানে এই আজমির। সদানন্দবাবু বলেছিলেন, নাহারগড়ের রাজবাড়িতে বিয়ে, সন্দেশ রসগোল্লার অর্ডার হয়েছে আমার ওপর। আরও হুকুম হয়েছে মেজরানীকে রসগোল্লা তৈরি শিখিয়ে দিতে হবে। গিয়ে দেখি রাজবদ্যি ওখানকার বাঙালি, ছোকরা বয়স। দেখেই চিনতে পারলুম। বললাম, আপনি এখানে? অনেক দিন আগের কথা। এক ছোকরা মানুষ স্টেশনে নেমে সোজা আমার কাছে এসে হাজির। আমি তখন ভিএন করতে যাচ্ছি। আমাকে জিজ্ঞেস করলে, এখানে ধর্মশালা আছে কোথাও স্যার? জিজ্ঞেস করলাম, কোত্থেকে আসছেন? বললে, কলকাতা থেকে।
সঙ্গে আর কে কে আছে? বুঝলাম একলা যখন এসেছে তখন তীর্থযাত্রী টাত্রী কেউ নয়। আবার জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বললে, আমি ডাক্তার। ডাক্তার শুনেই যেন অবাক হয়ে গেলাম। ডাক্তারি করতে বাংলাদেশ ছেড়ে এখানে কেন? নিশ্চয়ই কোথাও গোলমাল আছে। জিজ্ঞেস করলাম, সঙ্গে টাকা কড়ি কিছু আছে? বললে, আছে। বুঝলাম মিথ্যে কথা। কাছে টাকা থাকলে মুখের অন্য রকম চেহারা হতো। বাড়ির কারো গয়না চুরি করে এনেছে হয়তো। এরকম কত ছেলেই তো এসেছে। আমিও একদিন মায়ের সঙ্গে ঝগড়া করে এই মরুভূমির দেশে পালিয়ে এসেছিলাম। আমারই মতন কেউ হবে বোধহয়। হাতে তখন ছানার বারকোষটা, সেটা পাশের ঘরে গিয়ে রেখে আসতে হবে। বললাম, তুমি একটু বসো, আমি আসছি। বলে খানিক পরেই ফিরে এসেছি দোকানে। কতই বা দেরি হয়েছে, এই 2 মিনিট কি 3 মিনিট। এসে দেখি ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। বোধহয় আমার জিজ্ঞেস করবার ধরন দেখে সন্দেহ হয়েছে। রাস্তায় বেরিয়ে এদিক ওদিক দেখলাম। ওই যেখানে এখন সিন্ধিদের দোকানগুলো হয়েছে ওখানে তখন ফাঁকা ছিল সব। সামনে রেলের লাইনগুলো দেখা যেত। সেদিকে একবার পালিয়ে গেলে আর পাত্তা পাওয়া মুশকিল। শেষে আর তার পাত্তা পাইনি। তার নাহারগড়ে গিয়ে আবার সেই ছোকরার সাক্ষাৎ পেলাম মশাই। রাজা দলজিৎ সিংয়ের খাস রাজবদ্যি। উঠতে বসতে ডাক পড়ে রাজবদ্যির। বললাম, চিনতে পারেন? কিন্তু তাকেই মশাই আর চেনবার উপায় নেই তখন। নাহারগড় স্টেট আপনার কেউ কেটা নয়। শহর ছোট হলে কি হবে, নাহারগড়ের রাজা খানদানি রাজা, রাজার 3 রানী। 3 রানীর 13টা করে ঝি, 36টা পর্দায়েত, আর লোক লস্কর, খোজা, রাজকুমার, লালজি সাহেব, লালজি বাই সব আছে। সেই রাজার নেক নজরে পড়া সোজা কথা নাকি? চোখে মুখে কথা সদানন্দবাবুর। বলেন, লোকে বলে বাঙালির ছেলে ঘরকুনো। তা দেখে আসুন রাজপুতানা ঘুরে। যত স্টেটের দেওয়ান, নায়েব, ডাক্তার, ল অ্যাডভাইজার সব তো বাঙালি। আর নাহারগড়ে রাজবদ্যি ছিল এক বেহারি। কারো অসুখ হলে দিত হর্তুকির বড়ি। ডাক্তার মৃত্যুর যাবার পর থেকে আর বদ্যির বড়ি কেউ খেতে চায় না। জিজ্ঞেস করলাম, তার রাজাকে পটালে কি করে ডাক্তার? ডাক্তার বললে, মেজরানী যশোদাবাইয়ের অসুখ হয়েছে। রাজবদ্যি দেখেছে মোটে সারে না, মরমর অবস্থা। আর আমি তখন আজমির থেকে টোটো করে ঘুরতে বেরিয়েছি। বেরিয়ে নাহারগড়ে আছি। রাজবাড়ির পাইক বরকন্দাজ দোকানে আসে, সিনেমায় ছায়াবাজি দেখে, পথে ঘাটে দেখি। তাদের কাছে কথাটা শুনে বললাম, আমি সারিয়ে দিতে পারি যশোদাবাইকে, কিন্তু দেখব কি করে? রাজার অন্দরমহলে ঢুকি কি করে? রাজার পাঞ্জা চাই, অন্তত দিলখুশা সিংয়ের পাঞ্জা চাই। দিলখুশা সিং হল অন্দরমহলের খোঁজা, অন্দরমহলের একমাত্র প্রহরী। সর্বত্র তার গতিবিধি। রানী সাহেবা থেকে শুরু করে বড় রানী লালজি বাই, বাঁদি, নকরানি পর্যন্ত কারোর অন্দরমহলের বাইরে আসতে গেলে দিলখুশা সিংয়ের পাঞ্জা চাই। বললাম, তাহলে কি হবে? তাঁরা বললেন, আপনি রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করুন। রাজপ্রাসাদের পশ্চিমে বিরাট লেকের পাড়ে রেসিডেন্ট সাহেবের বাংলো। একদিন ভোরবেলা তার সঙ্গে গিয়ে দেখা করলাম। দেখা কি হয়? দেখা কি করতে চায়? বাংলা থেকে আসছে শুনলেই ভাবত টেররিস্ট। রেসিডেন্ট অশোবর্ণ সাহেব বার কয়েক দেখলে আমার দিকে। মেডিকেল ডিগ্রিটা হাতে নিয়ে পড়লে কতবার। তাতেও কি সন্দেহ যায়? জিজ্ঞেস করলে, এখানে তুমি কি করতে এসেছো বাবু? বললাম, মেজরানী যশোদাবাইয়ের অসুখের খবর শুনেছি। যদি সারাতে পারি
যদি রাজার নেক নজরে পড়ে ভাগ্য ফেরাতে পারি, তাই। তার রেসিডেন্ট সাহেব লিখে দিলে একটা চিঠি রাজার নামে। রাজা সাহেবের সঙ্গেও দেখা হওয়ার সোজা ব্যাপার নয়। রাজা তো রাজা, রাজা দলজিৎ সিং বাহাদুর। পারিষদ আমলা কর্মচারীরা বলে আসমুদ্র হিমাচলব্যাপী তাঁর রাজ্য। মোগল সরকারের সঙ্গে যুদ্ধ করে সম্রাট আকবরের কাছে বীরত্বের জন্য বাহবা পেয়েছিলেন নাহারগড়ের পূর্বপুরুষ রাজা হিকমত সিং বাহাদুর। পুরুষানুক্রমে এখন সে বীরত্বের খেতাব পেয়েছেন রাজা দলজিৎ সিং। কিন্তু আর কিছু বীরত্ব দেখাবার এখন আর দরকার হয় না। দরকার হলে শুধু রেসিডেন্ট সাহেবকে নিয়ে কিংবা বড়লাট বাহাদুরকে নিয়ে শিকার করতে যান। আমলা কর্মচারীরা ঢাক পিটিয়ে বিট দিয়ে বাঘ ভাল্লুক তাড়িয়ে নিয়ে আসে রাইফেলের আওতার ভেতরে, আর তিনি হাতির পিঠের হাওদায় চড়ে ফায়ার করেন। তা মেজরানির অসুখে তিনিও মনমরা হয়েছিলেন। তারপর রেসিডেন্ট অশ্ববর্ণ সাহেবের চিঠি পেয়ে আর দ্বিধা করলেন না। পাঞ্জা পাশ করে দিয়ে আমলাদের হুকুমনামা দিয়ে দিলেন, রোগী দেখে ডাক্তার বেরিয়ে আসবে, তারপর সে পাঞ্জা কেড়ে নেওয়া হবে। যতদিন না রোগ সারে ততদিন। যথারীতি পাঞ্জা দেখাতে হলো অন্দরমহলের গেটে। খোজা দিলখুশা সিং পাঞ্জা পরীক্ষা করে নিয়ে গেল মেজরানির মহলে। মহলের পর মহল অতিক্রম করে কত সুরঙ্গ, কত গলি, কত বিচিত্র ঘাগরা ওড়না, সুরমা আঁকা চোখের অপাঙ্গ দৃষ্টি পেরিয়ে তবে আসতে হয়। ঝালর ঘেরা মশারির ভেতর মেজরানী যশোদাবাইয়ের ঘর। মশারির আড়ালে যশোদাবাই শুয়েছিলেন। দিলখুশা সিংয়ের কথায় ওপাশ থেকে বাঁধি মশারির বাইরে মেজরানির হাতটা বাড়িয়ে দিলে। পরীক্ষা হলো অসুখ। জিজ্ঞাসাবাদ হলো। কি খাচ্ছেন না খাচ্ছেন সব প্রশ্নের উত্তর হলো ওপার থেকে বাঁধি মারফত। এই রকম 3 দিন 3 বার যাওয়া আসা করতে হলো ডাক্তারকে। ওষুধও চলছে। আজমির থেকে ওষুধ আনিয়ে খেতে দিল। দিলখুশা সিংকে ভালো করে বুঝিয়ে বললে। তারপর রাজার পাঞ্জা দেখিয়ে রাজকোষ থেকে টাকা নিতে হলো। কিন্তু এতেও তখন অত তাজ্জব কিছু হয়নি। হলো হঠাৎ। রাজার কাছে খবর গেল নতুন বাঙালি ডাক্তার সাহেব মেজরানীকে ভালো করে দিয়েছে। এবার তলব হলো রাজার আম দরবারে। সদানন্দবাবু বললেন, একেই বলে ভাগ্য মশাই। হয়তো মায়ের একগাছা সোনার চুড়ি চুরি করে নিয়ে এসেছিল, শেষে হয়ে গেল রাজবদ্যি। পুরনো রাজবদ্যির খেলা তো গেল, শুধু জায়গিরটা রইল। কার ভাগ্যে 3000ই জায়গির পেলে রাজা রাজরার ব্যাপার। কখন কার ভাগ্যে ফুলের মালা আর কার ভাগ্যে জুতোর মালা জোটে কে বলতে পারে। জিজ্ঞেস করলাম, তা ডাক্তারি পাশ করেছেন এতদিন, আপনার চাকরির ভাব নাকি? বাংলাদেশে একটা জোটাতে পারেননি এতদিন? ডাক্তার বললে, বাংলাদেশে মুখ দেখাবার অবস্থা ছিল না আর, তা নইলে এখানে আসি। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল? ডাক্তার চুপ করে গেল। রাজা সাহেব বিরাট প্রাসাদ করে দিয়েছে ডাক্তারের জন্যে, সামনে বাগান, আর শুধু তো রাজত্বই নয়, রাজকন্যাও। কীরকম? সদানন্দবাবু বললেন, তবে শুনুন। সে এক ইতিহাস বটে, আমাদের চোখে তো বটেই, নাহারগড়ের ইতিহাসও। নাহারগড়ের রাজা ভারী বিলাসী মানুষ। কাজকর্ম তো নেই মশাই, কেবল বিলাস। নইলে রসগোল্লা তৈরি করতে গিয়ে আমি মাঝখান থেকে 5টা হীরের আংটি, একটা গরদের জোড় আর 700 টাকা ইনাম নিয়ে এলাম। রাজবাড়ির আমলা, মহকুমা দরবারের লোক খেয়ে একেবারে বাহবা বাহবা করতে লাগলো। এমন মেঠাই খায়নি কখনো। বড় রানী নিজে তার হাতের পান্নার আংটি দিয়ে তারিফ পাঠালেন। অথচ রসগোল্লা তৈরি করতে ছাই শিখেছে। রসগোল্লা তৈরি কি অত সহজ মশাই? তাহলে তো সবাই পারত। তা শেষে রাজা সাহেবের পেয়ারের লোক হয়ে উঠল ডাক্তার। রোগ কারো হোক আর না হোক, ডাকো ডাক্তার সাহেবকে। দুপুরবেলা গরমে ঘুম আসছে না, ডাকো ডাক্তার সাহেবকে। অন্দরে ভালো শরবত বানিয়েছে,
ডাকো ডাক্তার সাহেবকে। এমনি যখন তখন ডাক। আর ডাক্তারেরই বা কী কাজ? রাজবৈদ্য হয়েছে, 3,000ই জায়গির পেয়েছে, রাজার হুকুমে হাজির হওয়াই তো রাজবদ্যির আসল কাজ। তবু যখন সময় থাকে হাতে, যখন একলা ঘরে মরুভূমির গরমে ডাক্তার রাত্রে শুয়ে থাকে আর ঘুম আসে না, তখন মনে পড়ে আর একজনের কথা। আসবার দিন জোর করে হাতে গুঁজে দিয়েছিল একগাছা সোনার চুড়ি। সুধাময় বলেছিল, ঋণ শোধ করে দেব একদিন। সেই প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর আমার কিছু বলবার মুখ নেই। বনলতা বলেছিল, একে ঋণ নাই বা বললে, ধরো না কেন, তোমাকে দিলাম আমি ওটা। সুধাময় খুব হেসেছিল সেদিন কথাটা শুনে। বনলতা বলেছিল, অত হাসছ যে? সুধাময় বলেছিল, আমাকে জুতো মারার ব্যাপারটা তুমি এখনো ভুলতে পারোনি দেখছি। আমি কিন্তু ভুলেই গেছি। বনলতা কিন্তু হাসেনি, বলেছিল, যারা এত সহজে সব ভুলে যায় তাদের নিয়ে কিন্তু ভয়ের কথা। সুধাময় তখন বনলতার হাতটা ধরেছিল নিজের হাত দিয়ে। বললে, আমাকে নিয়ে কিন্তু তোমার অত ভয় করবার দরকার নেই। অপমানটাই সহজে ভুলি, তা বলে ভালোবাসাও ভুলবো এমন পাষণ্ড নই আমি। বনলতা বলেছিল, চিঠি দেবার কথা মনে করিয়ে দিতে হবে কি? পাশের বাড়ির মেয়েরা বলতো, আজ তোমার ডিউটি নেই বনলতা দি? একটি দিনের মধ্যে একটা বিপ্লব ঘটে গেছে যেন পৃথিবীতে। একদিন আগেও যে ছিল নেহাতি পর, হাওড়া স্টেশনে সেই সুধাময়ের গাড়িটা দেখার পর কেমন যেন ফাঁকা লাগলো সমস্ত কিছু। অথচ সুধাময় তার কে না কে? একই হাসপাতালের একজন 26 বছর বয়সের নার্স আর একজন সদ্য পাশ করা ডাক্তার। চেহারাতেও কত ছোট দেখায়। বনলতা শুধু বলেছিল, আমার জন্যেই তোমার আত্মীয় স্বজন সকলকে ছেড়ে যেতে হলো। সুধাময় বললে, আত্মীয় স্বজনকে ছেড়ে আমার লাভ হলো কি লোকসান হলো তা এখনো বলার সময় আসেনি। বনলতা বলেছিল, সে সময় আর কি আসবে? সুধাময় বলেছিল, না এলে তোমার জুতো মারাও যেমন মিথ্যে হবে, তেমনি তোমার চুরি দেওয়াও মিথ্যে হবে। আমার লাভ লোকসান সবই মিথ্যে হয়ে যাবে। গিয়ে অবশ্য সুধাময় একটা চিঠি দিয়েছিল। লিখেছিল, রাজপুতানার মরুভূমির দেশে এসে এখনও ওয়েসিসের দেখা পাইনি। রাস্তায় রাস্তায় চানা ভাজা খাই আর কুয়োর জল ভরসা। তোমার চুরি গাছা আজও খরচ করতে ভয় হয়, ওটা কাছে রেখে দিই সব সময়। তুমি যে আছো তার উপলব্ধিতে সান্ত্বনা পাই। চিঠিটার কোথাও বনলতাকে যেতে বলার অনুরোধ নেই। বারবার চিঠিটা পড়লে বনলতা। তারপর চিঠিটা আঁচলে বেঁধে রেখেই উনুনে ভাত চড়িয়ে দিলে। 26 বছর বয়স তো, সত্যি কথাটা লিখতে আত্ম অহমিকায় বাঁধল। চাকরি জোটেনি তবু লিখলে, নূতন একটা হাসপাতালে চাকরি নিয়েছি, কলকাতা থেকে দূরে। সময় মতো উত্তর না পেলে কিছু মনে করো না। দুপুরবেলা ভাত খেয়ে উঠে মেঝেতেই গড়িয়ে পড়ল বনলতা। সুধাময় তো দেখতে আসছে না। কিন্তু রাজপুতানা কলকাতা নয়, নাহারগড়ও কলকাতা নয়। আর ডাক্তার সুধাময়ের বয়সও 23। সে কি করে বুঝবে 26-এর ব্যথা? সকাল থেকে উঠে প্রথম কাজ সাজগোজ করা। দরবারে গিয়ে রাজা দলজিৎ সিং বাহাদুরকে কুর্নিশ করে বসে থাকতে হয়। তারপর দরবার শেষ হতেই বাড়ি এসে খেয়ে নিয়ে দৌড়তে হয় রাজপ্রাসাদের তয়খানাতে। দিবানিদ্রার পর রাজা সাহেব তখন দাবা খেলতে বসেন। আগে অন্য সঙ্গী ছিল, এখন ডাক্তার। এককালে রাজমন্ত্রীজি, দেওয়ানজি, রানীজি, পর্দায়েতজি, পাশোয়ানজি সবাইকে সঙ্গে নিয়েছেন দাবা খেলায়। এখন হয়েছে ডাক্তার। রাজা সাহেব জিজ্ঞাসা করেছিলেন, দাবা খেলা আসে ডাক্তার? মহারাজার সামনে না বলতে নেই, বললে, জানি হুজুর। এককালে দাবা খেলেছে সুধাময়, তখন ছিল আড্ডার নেশা। এখন চাকরি বাঁচাতে দাবা খেলতে হয়। এই দাবা খেলতে খেলতেই একদিন সুধাময়ের জীবনে চরম আত্মোপলব্ধি এলো।
আবার আত্মবিভ্রমও এলো বলা চলে। এই দাবা খেলতে না বসলে বনলতার জীবনেও এই দুর্দৈব আসত না। আর গল্প লেখক হিসেবে আমিও সর্বতী বাইয়ের কাহিনী জানতে পারতাম না। সদানন্দবাবু বলেছিলেন, আমি গিয়েছিলাম রসগোল্লা বানাতে আর শুনে এলুম সর্বতী বাইয়ের গল্প। রাজ অন্দরমহলের ব্যাপার কখনো তো দেখিনি, না দেখলে তো বোঝবার সাধ্য নেই কারো। গোলাপি ওড়না আর অসূর্য স্পর্শাদের চকিত চাউনির ভিড়, এখানে সুরঙ্গ ওখানে কটাক্ষ, নানা তোষামোদ আর হাহাকারের ভিড়, ঘাগরা আর সুরমা কাজলের রহস্য। বাইরের জগতের বিশ্ব পৃথিবীর খবর এখানে পৌঁছয় না। এখানেই জন্ম আর এখানেই মৃত্যু হয়েছে এমন নারীর ইতিহাসই এখানে বেশি। শেঠ আর বেনেদের ঠাকুরানীরা আসে উৎসব পার্বণে, দোলযাত্রায়। কেউ ফিরে যায়, কেউ রাজা সাহেবের নজরে পড়ে গিয়ে আর ফিরতে পারে না। কারো কারো উচ্চাকাঙ্ক্ষা তাল কাটোরার বন্দিশালায় ধূলিসাৎ হয়। রাজার নজরে একবার পড়ে গেলে জীবনের কোনো স্বাদ আর অপূর্ণ থাকবার নয়। তার জন্যে কত সাধ্য সাধনা। খোসামত করতে হয় মহারানীকে, মাঝি সাহেবাকে, পর্দায়েত, পাশওয়ানজিকে, আর সকলের চেয়ে বেশি খোসামত করতে হয় একমাত্র প্রহরী খোজা দিলখুশা সিংকে। কিন্তু সর্বতী বাই তাদের মধ্যে একজন হলেও ঠিক তাদের মতো নয়। খেলায় রাজা সাহেবই বেশিবার হারেন, হারলেই তো খেলে আনন্দ, ভারী উৎসাহ রাজা সাহেবের। সদানন্দবাবু বলেছিলেন, সেকালে রাজা মহারাজদের কাজকর্ম ছিল, যুদ্ধবিগ্রহ ছিল। এখানকার রাজাদের আছে কি মশাই? শুধু কোথায় সুন্দরী মেয়ে আছে নিয়ে এসো, কার সুন্দরী বউ আছে ধরে আনো। এমনি করে অসংখ্য মেয়ে মানুষে ভরে গেছে অন্দরমহল। সেখানে একমাত্র পুরুষ হলো রাজা সাহেব। তার সব সময় কি আর সেসব ভালো লাগে? মাঝে মাঝে তাই শিকার টিকার করেন, দাবা টাবা খেলেন। তা নাহারগড়ের রাজার আবার বয়সটাও কম, 3 রানী। সেই রানীর বয়সও আবার রাজার বয়সের চেয়ে বেশি। মহারাজার বয়স যখন 12, বড় রানীর বয়স তখন 20, মেজ রানীর বয়স তখন 16, ছোট রানী তখনও আসেইনি। আবার প্রত্যেক রানীর সঙ্গে বাপের বাড়ি থেকে যৌতুক পাওয়া 13-14টা করে ঝি, তাদেরও এই রকম জোয়ান বয়স। তাছাড়া আছে রানীদের সখীরা, আছে বাইরের উপহার পাওয়া মেয়ে, কেউ এসেছে ইচ্ছে করে, কাউকে আনা হয়েছে ভুলিয়ে ভুলিয়ে। রাত্রে গান বাজনার উৎসবে কাউকে চোখে লেগে গেল তো তার বরাত খুলল, কাউকে আবার ষড়যন্ত্র করে গুম করে ফেলা হলো তালকটোরার ঘরে। সারা জীবন আর রাজা সাহেবের নজরে না পড়তে পারে। তা সুন্দরী মেয়েদের ভাগ্য বিড়ম্বনাই বেশি কিনা? আমি যে অন্দরমহলে ঢুকলাম, মেজরানীকে রসগোল্লা তৈরি করতে শেখালাম, কাউকে এক পলকের জন্যেও দেখতে পাইনি। খোজা সাহেবের আইন এমনই করা। কিন্তু ডাক্তারের ব্যাপার আলাদা, রাজবদ্যি, তাই রাজ সাহেবের পেয়ারের লোক। ডাক্তার বলে, হুজুর গজবন্দি হলো আপনার। রাজা সাহেব বলেন, তোমার মন্ত্রীর কি দশা করি দেখো ডাক্তার। প্রাসাদের তয়খানা একেবারে মাটির নিচে তৈরি, গরমের দিনে ভারী আরাম সেখানে। ভেতরের অন্দরমহল থেকে সুড়ঙ্গ পথে আসা যাওয়ার রাস্তা আছে। দরকার হলে রাজা সাহেব হাততালি দেন আর সঙ্গে সঙ্গে হুকুম তামিল হয়। ঘাগরা পরা দাসী বাঁধি আসে, জল দরকার হলে জল, শরবত দরকার হলে শরবত, যা চাই সব। রাজা সাহেব আমলাদের বলেন, ডাক্তারের মাথা খুব সাফ। শুধু মাথা নয়, ডাক্তারের সবই ভালো। ডাক্তার কাছে এলেই হাসি বেরোয় মুখে। যে কাজ কেউ আদায় করতে পারছে না, ডাক্তারকে বললেই তামিল হয়ে যাবে। ডাক্তারের কথায় না বলবার সাধ্য মহারাজার নেই। সম্মানে উঁচু নিচু হলেও
বয়সটা এক। তা সাধে কি বলে বাঙালির বুদ্ধি? বুঝুন, সেই কোন দূর বাংলাদেশ থেকে খালি হাতে এসে একেবারে সর্বস্ব দখল করে নিলে? সাধে কি আর মশাই সবাই চটে গেছে আমাদের ওপর? বললাম, তারপর কি হলো বলুন। সদানন্দবাবু বললেন, তারপরেই তো সরবতী বাই এলো। দুপুর থেকে খেলা চলেছে। পরপর দুবার হার হয়েছে রাজা সাহেবের, এবারও হারবার মতো অবস্থা। কিস্তিমাত হব। ডাক্তারের কাছে পারবার উপায় নেই। এমন সময় এক কাণ্ড ঘটল। ভীষণ গরমের দিন, হলোই বা তয়খানা, পাকা চৈত মাস। বাইরে তো লু চলে, আকাশের তলায় আইঢাই করে প্রাণ, তেষ্টায় গলা শুকিয়ে চিঁ করে। ডাক্তারের জল তেষ্টা পেয়ে গেল। ডাক্তারের ওসব আরক মোদক কিছুই চলে না। বললে, এক গ্লাস জল চাই। জল? রাজা সাহেব হাততালি দিলেন। সে হাততালির মানে যারা বোঝে তারা বোঝে। হাততালির ইঙ্গিত পেতেই পেছনের সুড়ঙ্গের পথ দিয়ে বেরিয়ে এলো সরবতী বাই। খেলা ফেলে ডাক্তার চেয়ে রইল সেই দিকে। গোলাপি বুটিদার ঘাগরা, বুকে সোনালি এক চিলতে কাঁচুলি আর পাতলা ফিনফিনে জাফরানি জরিদার ওড়না। গায়ে আর কোথাও কিছু নেই। মাথায় সোনার ঘড়া। দুহাতে ঘড়াটা আলতো করে ধরে ঘরে এসে দাঁড়ালো। হেঁটে এলো না সরবতী বাই, যেন ভেসে এলো। ডাক্তার জল খেয়ে আবার দাবার চাল দিলে, কিন্তু আর যেন জমল না। রাজা সাহেবও অবাক হয়ে গেছেন। সেই প্রথম হার হলো ডাক্তারের। উঠবার সময় রাজা সাহেব মাথায় পাগড়ি পরে বললেন, তোমায় আমি একটা উপহার দেব ডাক্তার। উপহার? রাজা সাহেব বললেন, তুমি তো বিয়ে করনি। ডাক্তার বললে, না। তবে এবার তুমি বিয়ে করো। ডাক্তার অবাক হয়ে গেছে। বললে, কাকে? সরবতীকে তোমার হাতে দেব। ভাবুন একবার, ইতিহাসে এমন ঘটনা কেউ কখনো শোনেনি, দেখেনি। মোগল সরকারের আমলে অবশ্য বিয়ে হয়েছে, কিন্তু সে তো রাজনীতি। লালজি সাহেব বাই লালজিদের কারো কারো এমন দুর্দৈব ঘটেছে, কিন্তু রাজ অন্তপুরের বেওয়ারিশ কোনো মেয়ের ভাগ্যে এমন ঘটনার কথা ইতিহাসে নেই। সাজ সাজ রব পড়ে গেল। কোনো বাইলালজির বিয়েতেও এত ঘটা হয় না। বায়না চলে গেল এখানে সেখানে। জুতোওয়ালা জুতো তৈরি করতে বসল, মেঠাইওয়ালা মেঠাই বানাতে লাগলো। এখান ওখান থেকে কুটুম্বুরা আসবে। ইলাহি কাণ্ড। যাদের বিয়ে তাদের বুক দূর দূর করে কাঁপছে। দিলখুশার সিং পিঠ চাপড়ে দিল সরবতী বাইয়ের। যা, বেঁচে গেলি বেটি, তোর দেমাগ খুশ হবে এবার। আর ডাক্তার? ডাক্তার সুধাময়। কলকাতার মেডিকেল কলেজের এমবি ডাক্তার, তারও আবার ভয়। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসে না ডাক্তারের চোখে। অনেক মাইল দূরে একটি মেয়ে এই রাত্রে হাসপাতালে ডিউটি করতে করতে হয়তো একবার অন্যমনস্ক হয়ে গেল। কেউ কোথাও নেই তার, কোথাও নেই আশ্রয়। একগাছি সোনার চুড়ি দিয়ে একজন নিরুদ্দেশ যাত্রীকে একদিন সাহায্য করেছিল। তারপর হয়তো আবার অন্য কোথাও চাকরি নিয়ে মেতে আছে। চিঠি লেখে বনলতা। লেখে, চাকরিতে মোটে সময় পাই না। সময় মতো চিঠি দিতে না পারলে ভেবো না। নতুন দেশ, দুধ খাবে, আর ও দেশে তো খাঁটি ঘি পাওয়া যায়, তার ব্যবস্থা করো। এখানে ইলিশ মাছ উঠেছে, তোমার জন্যে মন কেমন করে। 26 বছর বয়সের দৌর্বল্য থাকে বনলতার চিঠিতেও। যেন উপদেশ দেয়, যেন উঁচুতে দাঁড়িয়ে নিচের দিকে যাওয়া, ঠিক সমানে সমানে নয়। সুধাময়ের চিঠিও আসে। লেখে, তোমার সোনার চুড়িটা আর বেচবার দরকার হবে না, তবু কাছে রাখি। মনে হয় তুমি কাছাকাছি আছো, একেবারে হৃদয়ের কাছাকাছি। বারবার চিঠিগুলো পড়ে বনলতা, ঘুরিয়ে ফিরিয়ে পড়ে।
রান্না করবার ফাঁকে ফাঁকে পড়ে। কই, কোথাও তো যেতে লেখেনি তাকে। হয়তো এখনও ভালো করে গুছিয়ে বসেনি সুধাময়। ভালো করে ঘর সাজাতে হবে, ভালো করে ব্যবস্থা করতে হবে। বনলতাকে তো যেমন তেমন রাখা যায় না যেখানে সেখানে। নিজে মুখ ফুটে কি বলা যায় আমি যাচ্ছি? যেতে তো কই লেখে না, তেমন করে কই লেখে। তুমি চলে এসো বনলতা, আমি তোমার জন্যে ঘর সাজিয়ে বসে আছি। ছাড়ো তোমার চাকরি, আমি তো আছি। চাকরি তোমায় আমি আর করতে দেব না। এ হাসপাতাল থেকে ও হাসপাতাল, কোথাও গিয়ে বনে না বনলতার। একটু অসুবিধা হলেই বলে, দেখুন আপনাদের মতো নয় আমার চাকরি না করলেও চলে। সরলাদি বলে, হ্যাঁ বনলতাদি, তুমি নাকি একবার এক ডাক্তারকে জুতো মেরেছিলে। চমকে ওঠে বনলতা। কে বললে? এখানে হাওড়াতেও তাহলে কথাটা প্রচার হয়ে গেছে? বলে, তোমার সুপারিনটেন্ডেন্টকে বলে দিও দরকার হলে তাঁকেও জুতো মারতে বাঁধবে না আমার। সরলাদি বলে, কাজ কি ভাই ওসব ভেবে? চাকরি করতে যখন এসেছি, চাকরি না করে কি চলবে আমাদের? এই তো আমাদের কপাল। বনলতা বলে, তোমাকে তাহলে সত্যি কথাই বলি সরলাদি, চাকরি আমি করব না বেশি দিন। সরলাদি যেন অবাক হয়, বিশ্বাস করে না। বলে, চাকরি না করে কি করে চালাবে বনলতাদি? বনলতা বলে, কলকাতা ছেড়ে চলে যাব। কোথায়? বনলতা বলে, যেখানে হোক। আমরা কাজ জানি, কাজ জানলে খাবার জায়গার অভাব। সরলাদি বলে, আমাকেও সঙ্গে নিও বনলতাদি, আমারও আর ভালো লাগে না। খবর কাগজ খুলে তাই কেবল চাকরি খালির বিজ্ঞাপনগুলি দেখি। বনলতা বলে, যাবে আমার সঙ্গে? সে কিন্তু অনেক দূর। অনেক দূর? কোথায় শুনি? নাহারগড়। সরলাদি বলে, নাহারগড় আবার কোথায় ভাই? নাম শুনিনি তো। সে কোথায়? রাজপুতানায়। সর্বতীবাই বলেছিল, বাংলাদেশ? সে কোথায়? সুধাময় বলেছিল, সে অনেক দূর। অনেক দূরত্বটা আন্দাজ করতে গিয়ে সর্বতীবাইয়ের চোখ দুটোও বড় হয়ে আসে। অনেক দূরের মানুষকে যেন ভয় হয়। সর্বতীবাইয়ের চোখে যেন কেবল ভয়ের ছায়া। রাজা সাহেব কোনো ত্রুটি রাখেননি। আজমির, বিকানির, যোধপুর, জয়পুর থেকে আত্মীয় কুটুম্বরা এসেছে। অন্দরমহল এসে ঢুকেছে। রাজপুরোহিত এসে মন্ত্র পড়িয়ে বিয়ে দিয়েছে। ও বিয়ে যখন, তখন বাঙালি মতেই হোক আর রাজপুত মতেই হোক, হলেই হলো। বিয়ে, ফুলশয্যা, বৌভাত সবই রাজোচিত। রাজা সাহেব জিজ্ঞাসা করেছিলেন একবার, তোমার আত্মীয় স্বজন কাউকে নেমন্তন্ন করতে হবে না? কিন্তু আছে কে যে নেমন্তন্ন করবে? বিয়ে যারা দেবার লোক তারা সবাই আছে সুধাময়ের, কিন্তু সম্পর্ক যখন রাখেনি কেউ, তখন আর দরকার কি? আর রাজা সাহেব একাই তো 100। এক রাজা সাহেব থাকলে আর কারো সাহায্য চায় কে? সর্বতীবাই ফুলশয্যার রাত্রেই বলেছিল, আমাকে ছুঁয়ো না। হয়তো প্রথম লজ্জার ভান, কিন্তু রাজ অন্দরমহলে মানুষ। যৌবন নিয়ে যত রকম বেশাতি আছে সব তো তার নখদর্পণে থাকা উচিত। চোখের সামনেই তো দেখেছে যৌবন কি করে বিশ্বজয় করে। সামান্য চাষার গরিব মেয়ে কি করে একদিন মহারানীর চেয়েও উঁচু পদ পেয়ে যায়। ছোটবেলায় বাবা একদিন বলেছিলেন, এবার চাকরিতে ঢুকে পড়ো, আর আমি তোমায় পড়াতে পারবো না। সুধাময় তখন সবে আইএসসি পাশ করেছে। বললে, কেরানিগিরি আমি করব না। রেগে গিয়েছিলেন বাবা। বলেছিলেন, তাহলে তোমার যা ইচ্ছে করো, আমার আর পড়াবার ক্ষমতা নেই। কাকাদের কাছে গিয়েও দরবার করতে হয়েছিল। তাঁরা বলেছিলেন, ডাক্তারি পড়া তো চারটিখানি কথা নয়, শুধু টাকা হলেই তো চলবে না, মাথাও চাই। বাবা অবশ্য আর ডাক্তারি পাশ করা দেখতে পাননি, মাও না। দেখেছিলেন কাকাবাবু, কিন্তু তারপরেই তো লজ্জায় কলঙ্কে দেশ ছেড়ে পালাতে হলো।
বাংলাদেশের সঙ্গে তার আর সম্পর্কই রইল না। ক্ষীণ একটু সম্পর্ক রইল যার সঙ্গে, সে বনলতা। কিন্তু বনলতাকে এ খবরটা জানানো যায় কেমন করে? রবিবার দিন সকালবেলায় একটা চিঠি এসেছিল বনলতার। লিখেছে, চাকরিতে বড় ব্যস্ত থাকতে হয়, মোটে সময় পাই না। ভাবছি অন্য হাসপাতালে চাকরি নেব, এখানে মেট্রন সুবিধের লোক নয়। থাক, বনলতা তার চাকরি নিয়েই ব্যস্ত থাক, আর সুধাময় এখানেই থাকুক। সর্বতী বাই আছে, রাজা সাহেব আছেন, ভয় কি তার? সুধাময় জিজ্ঞেস করেছিল, তোমার কি ভয় করছে? কোনো উত্তর দেয়নি সর্বতী বাই। গোলাপি বুটিদার ঘাগরা, এক চিলতে কাঁচুলি আর জাফরানি রঙের পাতলা ওড়নার আড়ালে নিজেকে যেন সুন্দর করে রেখেছিল সে, যেন স্পর্শ করলে জাত যাবে তার। কিন্তু সত্যিই শেষ পর্যন্ত জাত যায়নি সর্বতী বাইয়ের। বলেছিল, তুমি আমাকে শাদি করলে কেন বাবুজি? সুধাময় জিজ্ঞেস করেছিল, কেন, তুমি কি সুখী হওনি? তখন রাজা সাহেব মারা গেছেন, 3 রানী বিধবা হয়েছে, ভোল বদলে গেছে রাজ্যের। ডাক্তারের আগেকার প্রভাব প্রতিপত্তি কমে গেছে, শুধু আছে জায়গিরি। সর্বতী আর তখন শোচনীয় অবস্থা, তাকে আর স্পর্শ করা যায় না। ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন দেয় সুধাময়, রাত দিন তার ঘুম নেই। বড় বড় বই আনায় সুধাময়। ডাক্তারি শাস্ত্রে এত ওষুধ আছে, এ রোগের চিকিৎসা হবে না, এ রোগ আরোগ্য হবে না, তা কি হতে পারে? আস্তে আস্তে ঘায়ের ওপর মলম লাগিয়ে দেয় সুধাময়। সর্বতী বাইয়ের সেই রূপ, সে কোথায় গেল? এখন চোখ মুখ ধুইয়ে মুছিয়ে দিতে হয়। যন্ত্রণায় ছটফট করে সর্বতী বাই। সর্বতী বাই কাতর চোখে জিজ্ঞেস করে, আমাকে তুমি কেন শাদি করেছিলে বাবুজি? কিন্তু তখন আর কার কাছে কৈফিয়ত চাইবে সুধাময়? যার কাছে চাইবার তিনি আর তখন নেই। রাজা সাহেব তখন লালজি সাহেবদের ষড়যন্ত্রে খুন হয়ে গেছেন। তাঁর প্রেতাত্মা তখন অন্তঃপুরের মহলে মহলে, তালকটোরার কুঠুরিতে কুঠুরিতে, সুরঙ্গের অলিতে গলিতে, অলিন্দে অলিন্দে, আর মাজি সাহেব, মহারানী, পর্দায়েত, পাশোয়ানজিদের কক্ষে কক্ষে নিঃশব্দে হাহাকার করে বেড়ায়। ফুলশয্যার রাত্রে নির্জন ঘরে সর্বতী বাইয়ের সেই উন্মত্ত রূপ আবার ঝড় ওঠাল। সুধাময় আবার সেই দিকে চেয়ে উন্মত্ত হয়ে উঠল, সেই দাবা খেলার সময় যেমনভাবে উন্মাদ হয়ে উঠেছিল। বাইরে মরুভূমির রাত্রি যেন জাদুমন্ত্রে মদির হয়ে উঠেছে। রাজার আদেশে এ ঘরে আজ সমারোহের সীমা নেই। আতর, গোলাপ জল, ফুল, পানীয় কিছুরই অভাব রাখেননি তিনি। অন্তঃপুরের মহিলারা উৎসবের শেষ সমবেত গানটি গেয়ে বিদায় নিয়েছে। বাইরে উৎসবের বাকি অংশ এখনও চলছে, কানে ভেসে আসছে সে সুর। সর্বতী বাই চিৎকার করে উঠল, পায়ে পড়ি বাবুজি, আমাকে ছুঁয়ো না। কেন? বিয়ের ইতিহাসে নববধূর এই আচরণ কখনো শোনা যায়নি, অন্তত সুধাময় কখনো শোনেনি। তবু সে রাত্রি তেমনি করেই কেটে গেল, দুজনেই জেগে, একজন পালঙ্কের ওপর আর একজন পালঙ্কের নিচে। রাত্রের ফুল সকাল হলেই শুকিয়ে এলো। আতর, গোলাপ জলের তীব্র সুগন্ধ কখন মরুভূমির শুকনো হাওয়ায় মিলিয়ে এলো। ভোর হবার সঙ্গে সঙ্গে সর্বতী বাই সুরঙ্গের পথ দিয়ে অন্তঃপুরের দিকে চলে গেল, আর বাইরের দরজা দিয়ে বেরিয়ে এলো সুধাময়। আজ থেকে কত বছর আগেকার এসব ঘটনা। এসব শোনা কাহিনী মনে পড়ত না যদি না তোমার চিঠি পেতাম। এ কাহিনী সেই বনলতারই। সর্বতী বাই এ কাহিনীর কিছু না, তবু বনলতার কাহিনী বলতে গেলে সর্বতী বাইয়ের কাহিনী না বললে চলবে না। বনলতা তোমারই মতো একদিন ছিল 26 বছরের মেয়ে, তোমারই মতো চাকরি করত সে, আর তোমারই মতো মুখ ফুটে মনের কথাটা বলতে লজ্জা পেত। তোমারই মতো সুধাময়ের সব আবদারে সন্দেহ করে দূরে সরে থাকতে চাইত।
বয়সে বড় হওয়ার জ্বালা তো আছেই। তাই তো বলি, সেই জ্বালা ঢাকবার জন্যে লজ্জা আরও খারাপ। সরলাদি বলতো, কার সোয়েটার বুনছ বনলতাদি? সুধাময়ের নামটা করতে যেন লজ্জা করত বনলতার। বলতো, কেউ না কেউ আসবেই, তখন তাকেই দেব। সরলাদি বলতো, কেউ এলে এখনই আসতো, আমাদের বয়স তো হু হু করে বেড়ে চলেছে ভাই। একদিন সরলাদি বলতো, রাজপুতানায় যাবে বলেছিলে, যাবে না? বনলতা বলে, দূর, ও তোমাকে এমনি বলেছিলাম। তবু তন্ন তন্ন করে সুধাময়ের চিঠিগুলো পড়েও কোথাও তাকে আহ্বানের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। চিঠির কোথাও এতটুকু হাহুতাশ নেই, একলা থাকবার হাহুতাশ। কোথাও কোনো ইঙ্গিতও নেই তার। লেখে, চাকরি করতে গেলে ওসব একটু সহ্য করতেই হয়, সহ্য করবে মুখ বুজে। তোমার সেই সোনার চুড়িটা এখনও কাছে রেখে দিয়েছি, ওটা তোমায় ফেরত পাঠাবো না। ওটা কাছে রেখে দিয়ে শান্তি পাই, মনে হয় তুমি আমার কাছাকাছি আছো। তারপরেও পড়ে দেখে বনলতা, কোথাও তো একথা লেখা নেই। তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসো, চাকরি করবার দরকার নেই তোমার। একথা স্পষ্ট করে কেন লেখে না সুধাময়? রাত্রের নির্জনে আবার দেখা হয় সর্বতীবাইয়ের সঙ্গে। একদিনেই যেন চেহারা করুণ হয়ে উঠেছে। রাজার প্রাসাদের অন্তঃপুর ছেড়ে সুধাময়ের বাড়িতে এসে উঠেছে সর্বতীবাই। রাজা সাহেব দুজনের একটা বিরাট অয়েল পেন্টিং করে দিয়েছেন, সেটা দেয়ালে টাঙানো হয়েছে। চমৎকার মানিয়েছে সর্বতীবাইকে। তবু সুধাময়ের মনে হলো সর্বতীবাই যেন ঘোমটা দিয়ে মুখ ঢেকে থাকে ইচ্ছে করে। হাত ধরতেই সর্বতীবাই সরে গেল, বললে, আমাকে ছুঁয়ো না বাবুজি তুমি। নিজের স্ত্রীকে ছুঁতে পারবে না সুধাময়, ই কেমন অনুরোধ? সর্বতীবাই বললে, না, আমার অসুখ আছে। অসুখ? সত্যি এক পা পেছিয়ে এলো সুধাময়। অসুখ যদি সর্বতীবাইয়ের, তো সেও তো ডাক্তার। কি অসুখ? কেমন অসুখ? সব অসুখের ওষুধ আছে, অসুখ সারিয়ে দেবে সুধাময়। অসুখের জন্যে ভয় কি? কিন্তু ডাক্তার রোগীকে ছোঁবে না, ই কেমন কথা? সর্বতীবাই বললে, আমাকে ছুঁলে তোমারও অসুখ হবে বাবুজি। সুধাময় এবার সোজা হয়ে প্রশ্ন করলে, কি অসুখ? সর্বতীবাই বললে, ওরা সবাই তোমাকে জব্দ করবার জন্য আমাকে তোমাদের দাবা খেলার আসরে পাঠিয়েছিল। তোমার ওপর ওদের খুব রাগ। সুধাময় জিজ্ঞেস করলে, রাগ কেন? সর্বতীবাই বললে, রাজা সাহেব যে তোমার হাতের মুঠোর মধ্যে ছিল বাবুজি। তা আমাকে জব্দ করবে কি করে শুনি? সর্বতীবাই বললে, তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে, তোমার জীবন বরবাদ করে দিয়ে। সুধাময় বললে, তোমার সঙ্গে বিয়ে হলে আমার জীবন বরবাদ হবে কেন? সর্বতীবাই বললে, হ্যাঁ বাবুজি, আমার জীবনও বরবাদ হয়ে গিয়েছে। সব শুনে অবাক হয়ে গেল সুধাময়। সর্বতীবাই বললে, আমার মতো আরও অনেক মেয়ে আছে বাবুজি, কাউকে জব্দ করতে গেলে তাদের দিয়ে মন ভুলিয়ে জওয়ানি বরবাদ করে দেওয়া যায়। আর তারা? সর্বতীবাই বললে, তারা ওখানেই একদিন যন্ত্রণায় ছটফট করে কুষ্ঠ হয়ে মারা যায়। সুধাময় বললে, রাজা সাহেব জানেন এসব কথা? সর্বতীবাই বললে, হুজুর সব ব্যাপার জানেন, শুধু আমার ব্যাপারটা জানেন না। এই খোঁজা দিলখুশা সিংয়ের মতলব, লালজি সাহেবের চক্রান্ত আর বড় রানী চন্দ্রাবতীর পরামর্শ। এসব অনেক দিন পরের কথা। পরদিন সকালেই সুধাময় দরবারে গিয়ে রাজা সাহেবের সঙ্গে দেখা করবার অনুমতি চাইলে। আমলারা বললে, রাজা সাহেব তো আজ দরবার করবে না হুজুর। কেন? সে তার খুশি। কিন্তু পরদিনও রাজা সাহেব এলেন না। কিন্তু খবরটা তার পরদিন বেরুল। রেসিডেন্ট সাহেব এলেন, তদারকি চলল কিছুদিন।
অনেক জল গড়িয়ে গেল আরাবল্লীর গিরিখাত দিয়ে। অনেক মোহর, অনেক টাকা, অনেক ইনাম সুরঙ্গের অন্ধকার গলিতে গিয়ে আত্মগোপন করল। সারা রাজ্যময় তোলপাড় পড়ে গিয়েছিল সেদিন। কত গুজবের সৃষ্টি হলো, কত কাহিনী। কেউ বলে এ লালজি সাহেবের কাজ, কেউ বলে রানী চন্দ্রাবতজির পরামর্শ, কেউ বলে দিলখুশা সিংয়ের হাত আছে। রেসিডেন্টের রিপোর্ট গেল দিল্লিতে। নাহারগড়ের রুলিং প্রিন্স হার্ট ফেল করে মারা গেছেন। সর্বতীবাই বললে, আমার জন্যে কেন তকলিফ করছেন বাবুজি? বেশি কথা বলে না সর্বতীবাই, শুধু বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো শুধু এক একবার কাঁপে। বলে, ও শাদি আমার শাদি নয় বাবুজি, আমাকে ভুলে যান আপনি। সুধাময় বই খুলে তখন পড়ছে। দিন রাত বই পড়ে আর জিজ্ঞেস করে। বলে, তোমার ভুক আছে? আবার কখনো পড়তে পড়তে কি একটা সন্দেহ হয়। বলে, আমার কাছে লজ্জা করো না, আমি ডাক্তার, যা যা জিজ্ঞেস করি বলো তো। অদ্ভুত জীবন। এত অদ্ভুত জীবনের পরিচয় সুধাময় তার ডাক্তারি বইতেও কখনো পড়েনি। কোথাকার সব বাছাই করা মেয়ে, কাউকে কিনে আনা, কাউকে চুরি করে আনা। গ্রামের সব মেয়ে, হয়তো জল তুলতে এসেছিল কুয়োর ধারে, তারপর আর কেউ তার সন্ধান পায়নি। একদিন নিরুদ্দেশ হয়ে গেছে অকারণে। তারপর এসে তাদের তুলে দিয়েছে দিলখুশা সিংয়ের হাতে। তারপর যারা বেশি সুন্দরী তাদের মধ্যে থেকে বেছে বেছে রোগের বীজ ঢুকিয়ে দিয়েছে শরীরে। যখন কাউকে জব্দ করতে হবে, কারুর জীবন বরবাদ করে দিতে হবে, তাকে উপহার দেওয়া হয় এক রাত্রির জন্যে। তারপর রোগের জীবাণু শরীরের কোষে কোষে রক্তকণিকায় মিশে গিয়ে বিষাক্ত করে দেয় সমস্ত। তারপর যন্ত্রণা, কঠোর যন্ত্রণায় জীবনের অবসান হয় এক রাত্রির বিভ্রমে। সর্বতীবাই বলে, আমাকে তুমি কেন শাদি করলে বাবুজি? অনেক দিন আগের কথা। একদিন রাত্রে হঠাৎ অন্দরমহলের দরজা খুলে গেল। খবর গেল দিলখুশা সিংয়ের কাছে। একদিন মোগল আমলে এখানে যুদ্ধবিগ্রহের দিনে সশস্ত্র পাহারা বসেছে। মহারাজা যুদ্ধে গেছেন সৈন্য সামন্ত নিয়ে। খবর এসেছে পরাজয়ের। মোগল সৈন্য দলে দলে ছুটে আসছে নাহারগড় লক্ষ্য করে। সরকি, ঢাল, তলোয়ার, ঘোড়া, উট নিয়ে তৈরি হয়ে আছে এখানকার প্রহরীরা। ভেতরে অন্তঃপুরে সংবাদ দেওয়া হয়েছে। খোঁজা প্রহরীরা কান পেতে আছে। মোগল সৈন্য অন্তঃপুরে ঢোকবার আগেই সব শেষ হয়ে যাবে। আগুনের কুণ্ড তৈরি হবে। একে একে সারি দিয়ে দাঁড়িয়েছে মাঝি সাহেব, বড় রানী, মেজ রানী, ছোট রানী, সখী, পর্দায়েত, পাশোয়ানজি, দাসী, বাঁধি, কেউ আর বাকি নেই। এক এক করে আগুনে ঝাঁপ দিতে হবে। মোগল সৈন্য যেন দেহ স্পর্শ না করতে পারে। সবাই জহরব্রত করবে। কিন্তু সেদিন আর এখন নেই। তবু আজও তেমনি দাঁড়িয়ে আছে প্রহরী। দিলখুশা সিং নিজেই এসেছে মশাল নিয়ে। বললে, মুখটা দেখি। মুখটা দেখে খোঁজা দিলখুশা সিংও অবাক হয়ে গেল। এত কম বয়সের মেয়ে আর এত রূপ! দিলখুশা সিংয়ের হাতে ছেড়ে দিয়ে লোক দুটো আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ইস্পাতের দরজা আবার বন্ধ হয়ে গেল সশব্দে। তারপর মহলের পর মহল পেরিয়ে চলল দিলখুশা সিং আর ছোট একটি মেয়ে। শেষে এসে পৌঁছল একটা ঘরে, দিলখুশা সিংয়ের ঘর। ঘরের কোণ থেকে বেরোলো একটা লাল কাপড়ে বাঁধা খাতা। খাতার পাতাগুলো খুলতে খুলতে বললে, নাম কি তোমার ছোকরি? ছোকরি বললে, মোহরবাই। নামটা লিখে নিলে দিলখুশা সিং। তারপর নিয়ে গেল বড় রানীর কাছে। ঘরে তাকিয়া হেলান দিয়ে বড় রানী তখন আলবোলায় তামাক খাচ্ছিলেন। আফিংয়ের নেশাও করা ছিল। পাশে কয়েকজন সখী বাঁধি সেবা করছে। সামনে পানের বাটা। দিলখুশা সিংয়ের অবাধ গতি। ঘরের সামনে গিয়ে ডাকলে, চন্দ্রাবতজি। চন্দ্রাবতজি চন্দ্রাবত বংশের মেয়ে। বললেন, কে?
দিলখুশা সিং সামনে গিয়ে মোহরকে এগিয়ে দিলে। বললে, সালাম করো। কে? নতুন এসেছে আজ, নাম মোহরবাই। বড় রানী ভালো করে চোখ তুলে চাইলেন। সখীরাও দেখলে, বাঁদিরাও দেখলে ভালো করে। দেখে হেসে গড়িয়ে পড়ল তারা। বললে, ও মা, একেবারে ঠান্ডি শরবতের মতো চেহারা যে। সব দেখে শুনে মোহরবাই আরও তাজ্জব হয়ে গেছে। এ কোথায় এলো সে? রাজার বাড়ি দেখাবে বলে তারা বাপকে 101 টাকা দিয়ে কিনে নিয়ে এলো। বললে, মেয়ে তোমার সুখে থাকবে শেঠজি, খেয়ে পড়ে বাঁচবে। তারপর রাজা সাহেবের নজরে যদি একবার পড়ে যায় তখন আর পায় কে। তারপর গরুর গাড়ি চড়ে এখানে এনে কোথায় পৌঁছিয়ে দিয়ে গেল তারা। এ যেন পরীদের দেশে এসে পড়েছে সে। হঠাৎ বড় রানীর গলার শব্দে তার যেন জ্ঞান ফিরে এলো। বড় রানী বললেন, ঠান্ডি শরবতীর মতন চেহারা, ওর নাম থাক শরবতী বাই। শরবতী বাই অন্তপুরের মধ্যে ঘুরে বেড়ায়, এ মহল থেকে সে মহল। দোলের দিন ফাগ মাখে, বিয়ে শাদিতে মিঠাই খায়, দেওয়ালিতে নতুন জামা পরে, যাত্রা ছায়াবাজি এলে দেখে, গান শোনে, অভিনয় দেখে, পুজো পার্বণে যোগ দেয়, আর সবাইকার মতোই একজন। তারপর একদিন বয়স হলো। দিলখুশা সিং বলে, সরবতিয়াজি, অত দুষ্টুমি করো না, এখন তোমার বয়স হয়েছে। বয়স সত্যিই হলো একদিন। সেই বয়স হওয়ায় কাল হলো তার। পায়ে জরির জুতো উঠল, বুকে কাঁচুলি উঠল, মাথায় ওড়না উঠল, চুলের বেনি ঝুলল, পায়ে মল, কানে ঝুমকো, গলার হার, সব। এসব রাজবাড়ির নিয়ম। এ নিয়ম চলে আসছে অনাদিকাল থেকে। এখন যারা পর্দায়ত হয়েছে তারাও এককালে এমনি করে এসেছে। পৃথিবীর সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে এসেছে। তাদের কাছে পুরুষ একমাত্র রাজা সাহেব, আর কোনো পুরুষ নেই। এই জগতে একজন পুরুষ আর সব নারী। ওই পুরুষটির মনোরঞ্জনের জন্যেই এই অসংখ্য নারীর জীবন, যৌবন, মান, সম্ভ্রম, সমস্ত কিছু। কিন্তু হঠাৎ এক দুর্দৈব ঘটল শরবতী বাইয়ের জীবনে। হোলির উৎসব হচ্ছে। চারিদিকে ঝাড়লণ্ঠন, ফুল, পাতা, লাড্ডু, মেঠাইয়ের ছড়াছড়ি। নতুন কাপড়, জামা, জুতো, ওড়না, ঘাগরার আমদানি হয়েছে। সবাই আসতে শুরু করেছে। দূরে দূরে খানদানি ঘরে নেমন্তন্ন গেছে। তাদের ঝিঝিউরি, বউ, বহিন সব এসেছে। কিন্তু সবাই শরবতী বাইয়ের দিকে চেয়েই চমকে যায়। এত রূপ, এত রূপও হয়, যেন সকলকে হারিয়ে দেবে আজ। রাজা সাহেবের সামনে আজ সবাইকে হার মানতে হবে। সকলের পোশাক পরিচ্ছদ, গয়না, সাজগোজ সব ব্যর্থ। এক শরবতী বাই আজ সকলকে কানা করে দেবে। সবাই বলে, ও কে বহিন? ও শরবতী বাই। সর্বনাশ! রাজা সাহেবের চোখে পড়তে দেওয়া উচিত হবে না এমন রূপকে। এমন রূপসী গিয়ে আড়ালে না সরালে আজ সকলকে কানা করে দেবে। দিলখুশা সিংকে চুপি চুপি ডেকে পাঠালেন বড় রানী চন্দ্রাবতজি। তারপর কি কথা হলো কেউ জানে না, কেউ শোনেনি সে কথা। শুধু যখন উৎসব হলো তখন শরবতী বাইকে কেউ আর দেখতে পেলে না সেদিন। শরবতী বাই তখন তালকটোরার বন্দিশালার অন্ধকারে চুপ করে বসে আছে। তারপর কত বছর কেটে গেছে। উৎসবে শরবতী বাইয়ের অধিকার নেই বটে, কিন্তু অধিকার আছে অন্য কাজে, আরও গুরুতর কাজ। রাজ্যের ভালো মন্দ, মঙ্গল অমঙ্গলের কাজে তাকে ব্যবহার করা হবে। এমন রাখতে হয়, যখন রাজার শত্রুতা করছে কেউ, ষড়যন্ত্র করছে রাজ্যের বিরুদ্ধে, তাকে খাতির আপ্যায়ন করে এনে বসিয়ে আরক খাইয়ে অসার করে ওই সব রূপসী নারীদের এগিয়ে দেওয়া হয়। এই তাদের কাজ। জীবন বরবাদ করে দেওয়া হয় শত্রুদের, তাদের ধ্বংস করা হয় এইভাবেই। শুধু কি শরবতী বাই? ও মহলে ওই কাজের জন্যে আছে মতিয়া বাই, আখতারি বাই, গোলাপি বাই। বেশি দিন বাঁচে না তারা, তবু জিইয়ে রাখতে হয়।
খেতে পড়তে দিতে হয়, ভালো ভালো সাজ পোশাক দিতে হয়। তারপর অনেক রাত্রে একদিন দিলখুশা সিং মশাল নিয়ে এসে দরজার চাবি খোলে, আর অন্ধকার ঘরে টুপ করে ঢুকে পড়ে একটা বিকলাঙ্গ মূর্তি। এসে জড়িয়ে ধরে সাপের মতো। তারপর রাত্রির রোমাঞ্চ কাটাতে 5 কি 7 দণ্ড লাগে মাত্র। দিলখুশা সিং আবার তাকে বার করে নিয়ে যায়। তারপর দিনও আবার। ভালো করে রক্তের অণু পরমাণুতে মিশে যাক জীবাণু, ভালো করে অস্থি মাংস মজ্জায় শেকড় গাড়ুক, কোথাও কোনো ফাঁক না থাকে। মতিয়াবাই, আখতারিবাই, গোলাপিবাই সকলেরই জীবনে এমনই ঘটেছে। সর্বতীবাইয়ের জীবনেও ঘটল। বরগাজীর শেঠ খানদানি লোক, কিন্তু ভেতরে ভেতরে তার অনেক মতলব। রতনগড়ের নবাবের কাছে গিয়ে নাহারগড়ের রাজা সাহেবের কুৎসা করে, জমিদারির প্রজাদের ওপর হামলা করে, গরু ঘোড়া উটের পাল চুরি করে নিয়ে যায়। এর মূলে ছিল বড়গাজীর শেঠ। তাকেই জব্দ করতে হবে। রেসিডেন্ট সাহেবের কাছে দরখাস্ত করে আপিল আদালত যা কিছু সে তো হবেই, কিন্তু শেঠজিকে জব্দ করা দরকার। একদিন ডেকে আনা হলো খাতির করে, খাওয়ানো হলো পেট ভরে। আরক এলো, বাইজি এলো, আর রাত্রি গভীর হলে এলো গোলাপি বাই। গোলাপি বাইয়ের সঙ্গে এক বিছানায় রাত কাটালো শেঠজি। আর শেঠজির অস্থি মাংস মজ্জায় গোলাপি বাইয়ের সমস্ত কামনা প্রতিশোধ হয়ে, প্রতিহিংসা হয়ে চিরস্থায়ী হয়ে গেল। তারপর 4 কি 5 বছর রাজা সাহেবের সব শত্রু নিপাত হয়েছে এমনি করে। সর্বতী বাই শুধু কাতর চোখে চায় আর ক্ষীণ কণ্ঠে বলে, আমাকে তুমি শাদি করলে কেন বাবুজি? আমরা শাদির জন্য নয় যে। এবার কিন্তু অন্য ঘটনা। রাজা সাহেবও জানে না। এ দিলখুশা সিং, বড় রানী আর লালজি সাহেবের কাণ্ড। 3,000 থেকে 50,000 জায়গির পেয়ে গেল বাঙালি ডাক্তার চালাকি করে। রাজা সাহেব ডাক্তার সাহেবের কথায় ওঠেন, তাকে জব্দ করতে হবে। রোজ দাবা খেলতে বসে তয়খানায়। যখন জলের জন্যে রাজা সাহেব হাততালি দেবেন, জল নিয়ে যাবে সর্বতীবাই। সকাল থেকে দিলখুশা সিং অনেক পোশাক আশাক দিয়ে গেছে। কুমকুম, বাঁশ তেল, ফুল, পৈঁছা কঙ্কন, কপালের টিপ। ভালো করে সাজো, ভালো করে ঘষে মেজে মোহিনী মূর্তি ধরো, খেলার মোহ ভাঙাও। আপত্তি করলে চলবে না। রাজ্যের ভালো মন্দের জন্য সব স্বার্থ ত্যাগ করতে হবে। কাঁদলে চলবে না। তারপর মোহিনী মূর্তিতে সাজিয়ে তয়খানার পাশের ঘরে রেখে এলো সর্বতীবাইকে। দিলখুশা সিং বললে, রাজা সাহেব 3 বার হাততালি দিলেই বুঝবে জল চাইছেন, 2 বার হাততালি দিলে আরও, আর 1 বার দিলে বুঝবে তামাক। রাজা সাহেব হাততালি দিলেন 3 বার। সদানন্দবাবু বলেছিলেন, পরে আর একবার গিয়েছিলাম মশাই নাহারগড়ে, সেবারও ওই রসগোল্লার বায়না। সর্বতীবাইয়ের বিয়ের সময় রসগোল্লা খেয়ে খুব ভালো লেগেছিল, আবার তাই হুকুম হয়েছে। তা গেলাম। তখন দলজিৎ সিং মারা গেছে। খোজা দিলখুশা সিং আর বড় রানী চন্দ্রবজ্জির রাজত্ব। বড় কুমার সাহেব গদিতে বসেছে। ডাক্তারের আর সে খাতির নেই। ডাক্তার তখন এক কাণ্ড করে বসেছে। সদানন্দবাবু বলেন, ভীষণ কাণ্ড, সারা জীবনেও মশাই এমন কাণ্ড কেউ শোনেনি। জিজ্ঞেস করলাম, আর বনলতা? কে বনলতা? সদানন্দবাবু চিনতে পারলেন না। বললেন, দেখলাম বটে একজন মহিলাকে। কীরকম চেহারা? চেহারা বনলতা রায়ের এমন কিছু ভালো নয়, 5-5ই একরকম। লোকে বলতো মুখের গড়নে কি যেন একটা আছে। ওই জন্যেই একদিন সুধাময় বোধ হয় একটা রসিকতা করবার লোভ সামলাতে পারেনি। তার মূল্যও সেদিন দিয়েছে সে। সারা জীবন ধরে সে মূল্য দিতে হয়েছে তাকে। আর সে মূল্য কি কম মর্মান্তিক? সর্বতীবাই যেদিন মারা গেল, সেদিন সুধাময় নদীর ধার থেকে সোজা নিজের ঘরে এসে বসল। সেই যে ঘরে ঢুকল, জীবনে সে ঘর থেকে বেরোয়নি আর। কখন সকাল হয়েছে,
কখন সন্ধে হয়েছে, কখন রাত হয়েছে, কখন সারা নাহারগড় ঘুমে অচেতন হয়ে গেছে খবর রাখত না। কেউ কেউ দেখেছে, রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখা গেছে ডাক্তার ঘরের ভেতর বসে বসে কী সব লিখছে পাতার পর পাতা। লোকের রোগ হয়েছে, ডাক্তারের কাছে এসেছে রোগের ওষুধ নিতে। জিজ্ঞেস করেছে, ডাক্তার সাহেব হ্যাঁ? চাকর এসে বলেছে, না সাহেব ডাক্তারই করে না আর। অনেক রাত্রে বই পড়তে পড়তে পাতার উপর চোখ দুটোকে স্থির করে দেয়, যেন ধ্যানে বসেছে সুধাময়। সর্বতীবাই মারা গেছে যন্ত্রণায়। ডাক্তারের ওষুধ তাকে বাঁচাতে পারেনি। ডাক্তারি বিদ্যে কোনো কাজে লাগেনি। পৃথিবীর কোনো ওষুধ তাকে সারাতে পারেনি। এক একদিন সর্বতীবাইয়ের পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শুধু দেখেছে তাকে। জিজ্ঞেস করেছে, আজ কেমন আছো? সর্বতীবাই শুধু চোখ দিয়ে কথা বলেছে। কথা বলবার শক্তি ছিল না শেষ পর্যন্ত। যেন বলতে চেয়েছে, আমাকে কেন শাদি করলে বাবুজি? সুধাময় বললে, আর একটা ইঞ্জেকশন দিচ্ছি, এটা নিয়ে কেমন থাকো দেখি। একটার পর একটা ওষুধ এনেছে কলকাতা থেকে, বোম্বাই থেকে, আর খাইয়েছে সর্বতীবাইকে। বইয়ের পর বই কিনেছে আর পড়েছে। এ বুঝি মরুভূমির জগতে এক আজব রোগ। এই রোগের কথা কেউ লেখেনি আগে। সর্বতীবাইয়ের সমস্ত শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করল। তারপর কথা বন্ধ হলো, তারপর চোখ অন্ধ হলো। সে যন্ত্রণার চোখ দিয়ে দেখা যায় না। তবু সর্বতীবাইয়ের সারা দেহখানা নিজের দুহাতে তুলে ধরে তাকে ধুইয়ে দিতে হয়। সমস্ত গায়ে দুর্গন্ধ। এত যে সুন্দরী, এরই সৌন্দর্য দেখে একদিন সুধাময় অবাক হয়ে গিয়েছিল। এখন আর সে কথা ভাবা যায় না। কয়েক মাস বেশ ভালো ছিল, আবার রোগ হলো, আবার ভালো হলো, তারপর আবার সেই। সমস্ত বাড়িটা সেদিন যেন থমথম করছে, চারিদিকে নিস্তব্ধ। পশ্চিম দিকের খেজুর গাছের পাতায় শুধু শুকনো বাতাসের খসখস শব্দ আসছে একটু। একটা পাখি নিঃশব্দে উড়ে যেতে যেতে বুঝি হঠাৎ ডানা ঝাপটিয়ে দিক পরিবর্তন করল। সর্বতীবাই যে ঘরটায় শুয়ে থাকত সেটা আজ ফাঁকা। তবু সেই দিকে চেয়ে সুধাময়ের মনে হলো কেউ যেন কাঁদছে। সর্বতীবাইয়ের কান্নার শব্দ, ঠিক সেই রকম গলা। বলছে, কেন আমাকে শাদি করলে বাবুজি? অস্ফুট স্বর যেন আস্তে আস্তে আবার অনেক দূর মিলিয়ে গেল। সমস্ত নাহারগড় যেন স্থির হয়ে আছে। নতুন রেসিডেন্ট এসেছে লেকের ধারে বাংলোতে, নতুন সাহেব। রাজপ্রাসাদ থেকে নতুন করে দামি ভেট গেছে সাহেবের কাছে। রাজা সাহেবও নতুন, রেসিডেন্টও নতুন। তবু বড় রানী আছে, খোজা দিলখুশা সিং আছে। রাজপ্রাসাদের সমস্ত চক্রান্ত সাহেবের চোখ থেকে আড়ালে রাখতে হবে। সর্বতীবাই গেছে, মতিয়াবাই, আখতারিবাই, গোলাপিবাইও হয়তো গেছে। তাদের জায়গায় আবার হয়তো এসেছে অন্য কোনো বাই। সর্বতীবাইয়ের ঘরে অন্য কোনো মেয়ে এসে আবার হয়তো বন্দী হয়েছে। আবার যদি রাজা সাহেবকে কেউ হাত করে ফেলে, আবার সর্বতীবাই সেজে সোনার ঘড়ায় জল নিয়ে হাজির হবে তয়খানাতে। তাহলে মুক্তি কোথায়? সর্বতীবাই, আখতারিবাই, গোলাপবাইদের মুক্তি কোথায়? ডাক্তারি বই পড়তে পড়তে হঠাৎ সুধাময় উঠল। কদিন ধরে দাড়ি কামানো হয়নি। টিম টিম করে আলো জ্বলছে ঘরে। সমস্ত মুখটা বিভৎস হয়ে উঠল আয়নার ছবিতে। হঠাৎ যেন সর্বতীবাই অলক্ষ্যে কথা বলে উঠল, আমাকে তুমি কেন শাদি করলে বাবুজি? এই কেনর উত্তর দেওয়া হলো না সুধাময়ের। সর্বতীবাইয়ের সমস্ত শরীর পঙ্গু হয়ে গেছে তখন। কথা বলতে পারে না, লোক চিনতে পারে না। চোখ মুখ নাক কান সব বিকল হয়ে গেছে। সেই রূপ কোথায় গেল? কোথায় গেল সর্বতীবাই? অন্ধকার রাতগুলোতে সর্বতীবাইয়ের বিকৃত রূপ চোখের সামনে ভেসে ওঠে। শুধু দেয়ালের অয়েল পেন্টিংখানা নির্বাক হয়ে চেয়ে থাকে। সেদিন সকালবেলায় মাধুলালকে ডেকেছে ডাক্তার। বললে, আজ থেকে যে আসবে বলবি আমার সঙ্গে দেখা হবে না।
মাধোলাল বললে, যদি রাজা সাহেব এত্তেলা দেয়? সুধাময় বললে, তবু না। যদি রানী সাহেবা এত্তেলা পাঠায়? তবু না। যদি কেউ নেই সুধাময়ের। সর্বতী বাই ছাড়া ইহলোকে পরলোকে কেউ তার নেই। ৩৩ মাইল রাস্তা গরুর গাড়ি ঝাঁকুনি দিতে দিতে চলেছে। রাত থাকতে বেরিয়েছি। বাবলা কাঁটার ঝোপঝাপ পেরিয়ে মেটে রাস্তা ধরে চলা। ছায়া ছায়া দিন। ভারত মহাসাগরের ধারে ধারে নুনে জমাট বাঁধা খাল বিল রোদে লেগে চিকচিক করছে। পাণ্ডা ঈশ্বরী প্রসাদ গল্প বলে চলেছে শুধু। সেও আজ কতদিন আগের কথা, সব স্পষ্ট মনে নেই। আজ তোমার চিঠির উত্তর দিতে গিয়ে আবার সব মনে করবার চেষ্টা করছি সুচেতা। আজমিরের সদানন্দবাবুর কাছে সুধাময় ডাক্তারের সবটা শোনা হয়নি। সদানন্দবাবু সবটা জানতেনও না। রসগোল্লার বায়না পেয়ে নাহারগড়ে গিয়ে ডাক্তারকে যেমন যেমন দেখেছিলেন তেমনই বলেছিলেন আমাকে। প্রথমটা শুনি টুকু মাসিমার কাছে কলকাতায়, তারপর আজমিরে। বারবার ভাগে ভাগে গল্প শুনে একটা আধা সম্পূর্ণ কাহিনী পেয়েছিলাম। আর আজ শুনছি শেষটা। বনলতা রায় কেমন করে বনলতা মিত্র হলো সেই গল্প। ঈশ্বরী প্রসাদ বললে, পয়সা তো ডাক্তারমা নেয় না। ডাক্তারমার হাসপাতালে কারও পয়সা লাগে না। অথচ পয়সার একদিন কি অভাবই ছিল বনলতার। সরলাদি বলেছিল, সব কেনাকাটা হলো বনলতাদি? বনলতা বললে, আর পয়সা নেই ভাই। সরলাদি বলেছিল, গিয়ে চিঠি দিও কিন্তু। কিন্তু সরলাদির চলে যেতেই মনে পড়ে গেল, সুধাময়ের জন্য কাপড় কিনেছে। ভাইফোঁটার আগের দিন পৌঁছবে নাহারগড়ে। ট্রেন ভাড়া বাদ দিয়ে হাতে আর কিছু নেই। হঠাৎ মনে পড়ল একটা কথা। আবার দোকানে যেতে হলো। বললে, সিঁদুর দিন তো 1 প্যাকেট, ভালো সিঁদুর। দোকানি একবার বনলতার সিঁথির দিকে চেয়ে দেখলে, তারপর প্যাকেটটা দিয়ে কেমন যেন অবাক হয়ে গেল। দাম নিতে গিয়ে বনলতার মুখের দিকে হাঁ করে চেয়ে দেখলে কিছুক্ষণ। বনলতা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলে। তার মুখ চোখও কি সিঁদুরের মতো লাল হয়ে গেছে? জানতে পেরেছে নাকি সবাই? মুখের কথার প্রতীক্ষায় নির্ভর করে আর বনলতার দেরি করা চলে না। তখন 26-36 গিয়ে পৌঁছেছে। রাত্রে ডিউটি করতে গিয়ে চোখে ঘুম এসে পড়ে। সারাদিন ঘুমে ঢলে চোখ। আর শুধু কি চোখ, মনেও বুঝি ক্লান্তি নেমেছে। ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে আছে সমস্ত দেহ। তবু কোথায় যেন বিরাট অসম্পূর্ণতা, নিঃসহায় নিরবলম্ব অপার শূন্যতা। বনলতা ট্রেনে উঠে বারবার ভাবতে চেষ্টা করলে কোনো অন্যায় সে করতে যাচ্ছে কিনা। তার বয়স 36 আর সুধাময়ের 33। আজকের এই 33 মাইল পথের মতোই দীর্ঘ। ছায়া আছে, কিন্তু প্রখর রোদের তেজে কি কখনো ছায়ার আশ্রয় খোঁজেনি সুধাময়? কখনো ছায়া নিবিড় আশ্রয়ের সন্ধানে আকুল হয়নি? তবে কেন সে চিঠি লেখা ছেড়ে দিলে? বনলতার একটা চিঠিরও জবাব সে দেয় না কেন? মাধোলাল প্রথমে বাঙালি মেয়ে দেখে আপত্তি করেছিল। বলেছিল, দেখা হবে না। বনলতা বলেছিল, দেখা হবে না কেন? ডাক্তারবাবুর হুকুম। বনলতা বলেছিল, তুমি বলো, আমি দেখা করবই। আমি অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে। মাধোলাল বলেছিল, ডাক্তার সাহেব কারো সঙ্গে দেখা করেন না হুজুর, শুধু ওষুধ খান আর লেখেন। কি লেখেন? মাধোলাল বলেছিল, লিখে লিখে খাতা ভর্তি করেন। খাতায় বোঝাই হয়ে গেছে ঘর। ঈশ্বরী প্রসাদের সঙ্গে ডাক্তারমার হাসপাতালে যেদিন গিয়েছিলাম সেদিন বনলতা মিত্র আমাকে দেখিয়েছিলেন সেসব খাতা। বনলতা মিত্রকেও সেদিন বহু বছর পরে দেখেছিলাম প্রথম।
সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, থান কাপড় সাদা সেমেজ। হাসপাতালের সমস্ত রোগীদের ওপর তার নজর। রোগীরা সবাই বনলতাকে ডাক্তার মা বলে ডাকে। দূরে সমুদ্রের জল চিকচিক করছে। বনলতার বসবার ঘর থেকে বাইরের সে দৃশ্যটার সঙ্গে ডাক্তার মার চেহারারও কোথায় যেন একটা সাদৃশ্য ছিল, যেন তেমনি প্রশান্ত তেমনি প্রশস্ত। বনলতা দেবী বললেন, ডাক্তার মিত্র ওইসব খাতায় নিজের সমস্ত অভিজ্ঞতা লিখে গেছেন প্রথম দিনটি থেকে, সমস্ত খুঁটিনাটি। অনেক খাতা কপি করিয়ে পাঠিয়েছি জার্মানিতে। তা থেকে নতুন সব তথ্য আবিষ্কার হবে বলে তাঁরা চিঠি লিখেছেন। এই দেখুন সে চিঠি। আমাদের জল খাবার এলো। দেখলাম বনলতার জীবনে যেন এতদিনে স্থৈর্য এসেছে, যেন এতদিন এই সত্য সাধনা, এই পরিপূর্ণতার দিকেই তিনি একাগ্রচিত্তে এক লক্ষ্যে এগিয়ে এসেছেন। প্রথম যৌবনের সেই প্রমত্ততার কোনো লক্ষণ আর নেই সেখানে। যেদিন প্রথম নাহারগড়ে এসেছিলেন সেদিনও চিত্ত তাঁর স্থির ছিল না। সুধাময় বলেছিল, কেন তুমি এলে বনলতা? বনলতা বলেছিল, আমি যে বড় দেরি করে ফেলেছি, আর অপেক্ষা করতে পারছি না। কবে তুমি আমাকে আসতে বলবে তার প্রতীক্ষা যে আমার অসহ্য হয়ে উঠল। কিন্তু আমি যে, বনলতা বলেছিল, আমি তোমার কোনো কথা শুনব না, আমি কলকাতা থেকে একেবারে সিঁদুর কিনে এনেছি। বলে সুধাময় আপত্তি করবার আগেই তার হাতটা চেপে ধরলে বনলতা। সুধাময় একবার বলতে গেল, আমাকে ছুঁয়ো না বনলতা, কিন্তু তার আগেই বনলতা সুধাময়ের হাত দিয়ে তার নিজের সাদা সিঁথিতে জোর করে সিঁদুর লাগিয়ে দিয়েছে। তারপর সুধাময়ের পায়ে হাত দিয়ে মাথায় ছুঁয়ে বলেছে, তোমাকে দিয়ে জোর করে নিজের সিঁথিতে সিঁদুর পরিয়ে নেওয়াতেও আর আমার লজ্জা নেই, লজ্জা করবার সময়ও নেই। সুধাময়ের হাতের আঙুল তখন একটু একটু করে খসতে শুরু করেছে, সারা গায়ে ঘা বেরিয়ে পুঁজ বেরোচ্ছে। তখন চোখেও আর ভালো দেখতে পায় না, দুদিন বাদে হয়তো কানেও আর শুনতে পাবে না। তবু সুধাময়ের চোখের কোণে যেন একটু ক্ষীণ হাসি ফুটে উঠল। বললে, তুমি এত দেরি করে এলে কেন বনলতা? বনলতা সুধাময়ের হাত দুটো ধরে বললে, তা হোক, আরও দেরি করিনি সেই আমার ভাগ্যে। সুধাময় বললে, কিন্তু ওই তুচ্ছ সিঁদুরটুকু ছাড়া যে আর কোনো সম্পর্ক তোমার সঙ্গে আমার থাকবে না। কে বললে থাকবে না? সুধাময় বললে, সত্যিই থাকবে না। থাকলে আমার সমস্ত তপস্যা মিথ্যে হয়ে যাবে যে। সর্বতীবাই যেমন করে যত কষ্ট পেয়ে মরেছে, সেই সমস্ত কষ্টটুকু আমি নিজে পেয়ে মরতে চাই। আর আমার এই লেখাগুলো যদি পারো বিলেতে কিংবা জার্মানিতে কোথাও পাঠিয়ে দিও, তারা হয়তো সর্বতীবাইদের আবার বাঁচাতে পারবে। ঈশ্বরী প্রসাদ বললে, তারপর সেই 50,000 জায়গির বেচে দিয়ে ডাক্তার মা এখানে এসে হাসপাতাল করলেন। যত পাড়া রোগী আসে সবাইকে নিজে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন বিনা খরচে। ডাক্তার আছে, নিজের তো অবিদ্যে জানাই ছিল। যেমন করে ডাক্তার সুধাময়কে সেবা করেছেন তার মরার শেষ দিনটি পর্যন্ত, তেমনি করেই এখানকার রোগীদের সেবা করেন। বাংলাদেশের কথা ভুলেই গেছেন। এইটেই দেশ হয়ে গেছে এখন ডাক্তার মার। ঈশ্বরী প্রসাদকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সর্বতীবাইয়ের রোগ ডাক্তারের হলো কি করে? ঈশ্বরী প্রসাদ বলেছিল, ডাক্তার যে ইচ্ছে করে নিজের শরীরে ইঞ্জেকশন নিয়েছিল। কিসের ইঞ্জেকশন? ঈশ্বরী প্রসাদ বললে, ওই পাড়া রোগের। জানি না, তোমাকে আজ যে চিঠি লিখছি এতে তোমার জীবনের পরিণতির কিছু আভাস পাবো কিনা, কিন্তু একটা কথা আমি নিজেও বুঝতে পারি না আজও।
আজও এতদিন পরে মনে আছে সেদিনকার সেই ওখাপোট থেকে বাবলা কাঁটার মেটে রাস্তা দিয়ে গরুর গাড়িতে চড়ে চলতে চলতে আর ঈশ্বরী প্রসাদের গল্প শুনতে শুনতে নিজের মনকেও আমি এই প্রশ্নই করেছিলাম, সুধাময় কেন নিজের শরীরে সর্বতীবাইয়ের ইঞ্জেকশন নিয়েছিল? সে কি পৃথিবী থেকে সিফিলিস দূর করবার সাধনায়, না সর্বতীবাইয়ের যন্ত্রণা নিজের শরীরে তুলে নিয়ে সুস্থ সুন্দর সর্বতীবাইকেই পাবার জন্যে? যাজ্ঞে, আমার এ গল্প যে কাকে নিয়ে তাও আমি ঠিক বলতে পারবো না আজ। কে এর নায়িকা, সর্বতীবাই না বনলতা দেবী? সাধারণ পাঠক যা খুশি ভাবুক, তোমারও কি সে সম্বন্ধে কোনো সংশয় আছে? এই গল্প এখানে শেষ হয়ে গেলেই ভালো হতো হয়তো, কিন্তু সে গল্প আমার গল্প হতো না। তাই যখন চলে আসছি বনলতা দেবী বললেন, আর একটা জিনিস দেখাতে বাকি আছে আপনাদের, দেখবেন আসুন। আমাকে পাশের একটা ঘরে নিয়ে গেলেন বনলতা দেবী। ঈশ্বরী প্রসাদ তখন সমুদ্রের ধারে হাত মুখ ধুতে গেছে। এ ঘরটা আরও প্রশস্ত, আরও সাজানো, নানা জিনিস সযত্নে সাজানো। বনলতা দেবী বললেন, এই দেখুন, এখানে ডাক্তার মিত্রের সব জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। যে জুতো ব্যবহার করতেন, যে কাপড়, যে জামা ব্যবহার করতেন, সমস্ত তার যাবতীয় জিনিস, তার চিরুনি, তার চশমা, তার বাঁধানো দাঁতটি পর্যন্ত। আর ওই দেখুন ডাক্তার মিত্রের ছবি। চেয়ে দেখলাম দেয়ালের গায়ে বিরাট একটা অয়েল পেন্টিং, সোনালি ফ্রেমে বাঁধানো। এক পাশে ডাক্তার সুধাময়, মাথায় পাগড়ি পরা, বরের পোশাক, আর তার পাশেই সর্বতীবাইয়ের ছবি, জাফরানি ওড়না, গোলাপি ঘাগরা, রাজপুতদের বধূ বেশ। যে ছবিখানার কথা শুনেছি সদানন্দ বাবুর কাছে। নাহারগড়ের রাজা সাহেব যে ছবি তৈরি করিয়ে দিয়েছিলেন তাদের বিয়ের দিন। আমি সেই ছবি দেখছিলাম এক মনে। বনলতা দেবী বললেন, আমাকে চিনতে পারছেন? কেমন অবাক হয়ে গেলাম। বনলতা বললেন, ডাক্তার মিত্রের পাশে ও তো আমি। বললাম, আপনাকে তো চেনা যায় না। বনলতা বললেন, তখন তো বয়স কম ছিল, সে বয়সে আমায় দেখতেও খুব ভালো ছিল, অনেক ফর্সা ছিলাম। রাজা সাহেবের ভারী শখ আমি রাজপুত মেয়েদের পোশাক পরে ছবি তুলি। রাজা সাহেবই দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছিলেন কি না। একবার মনে হলো জিজ্ঞেস করি, সর্বতীবাইকে আপনি চেনেন? কিন্তু আমার মুখ চোখের ভাব দেখে বোধহয় তার সন্দেহ হলো। বললেন, আর তাছাড়া দুজনেরই বয়স তখন কম ছিল যে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চাইলেন, কিন্তু এক মুহূর্তেই নিজেকে আবার সামলে নিলেন। বললাম, কত? বনলতা দেবী বললেন, ওর তখন সবে 26 আর আমার 23। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প সর্বতীবাই।